আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং আসসালামু আলাইকুম লিসেনার্স। আশা করি সবাই ভালো আছেন। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ সুমন। তার বাড়ি মাগুরা জেলার শ্রীপুর থানায়। এই ঘটনাটি ওনার আপন দাদার সঙ্গে ঘটেছিল। ঘটনাটির সময়কাল বাংলাদেশের স্বাধীনতার পূর্বে। এখন কথা না বাড়িয়ে মূল ঘটনাতে চলে যাচ্ছি। ওনার দাদা, উনি পেশায় ওই সময়ে একজন ঘোড়ার গাড়ির চালক ছিলেন, মানে ঘোড়ার গাড়ির ড্রাইভার আর কি। আর ওনাদের এলাকাতে ওই সময় তো আসলে রাস্তাঘাট তখন এরকম ছিল না। তখন কিন্তু এই গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি এগুলোতেই মানুষজন আসা যাওয়া করত এবং মালামাল এক স্থান থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হতো। ওই সময় ওই এলাকাতে মারামারি, দাঙ্গা হাঙ্গামা সবসময় লেগেই নাকি থাকতো। তো এলাকাতে শত্রুতা করে একজন লোককে জবাই করে হত্যা করা হয়। যে লোককে হত্যা করা হয় উনি সন্ধ্যাবেলায় বাজার করে ফিরে আসছিলেন। ওনাকে এমন ভাবে হত্যা করা হয়েছিল যে ওনার দেহ থেকে মাথা পুরোই আলাদা করে ফেলা হয়েছিল এবং ওনার ডেড বডি পার্শ্ববর্তী একটি গম খেতে ফেলে রাখা হয়েছিল। সকালবেলা যখন ওই গম যে ক্ষেত রয়েছে সেখানকার পরিচর্যার জন্য লোকজন যায়, তারা ওই ডেড বডি আবিষ্কার করে। মাথা একদিকে, বডি আর একদিকে। চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। তখন পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ আসে। পুলিশ আসার পর ডেড বডি পোস্টমর্টেম করার জন্য শ্রীপুর নিয়ে যায়। আর লাশ কিভাবে নিয়ে যাবে? ওই সময় তো এরকম ভ্যান ছিল না, ওই গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি এগুলোই ছিল। এখন কোনো গরুর গাড়িওয়ালা ওই লাশ নিতে রাজি হচ্ছিলেন না। এখন এই যে সুমন ভাইয়ের যিনি দাদা, উনি তো ঘোড়ার গাড়ির ড্রাইভার ছিলেন। ওনাকে পুলিশে ধরে যে এই তুমি এটা নিয়ে চলো। উনি রাজি হচ্ছিলেন না যে আসলে যদি লাশ নেওয়া হয়, এরকম একটা লাশ, তাহলে তো মানুষজন খাবার দাবার আমার গাড়িতে তুলবে না, লোকজনও উঠতে চাইবে না। এটা স্বাভাবিক চিন্তা। কিন্তু গ্রামের লোকজনও খুব রিকোয়েস্ট করে যে আমরা উঠবো তোমার গাড়িতে, আমরাই তো উঠি সবসময়, সমস্যা কি? আমাদের নিয়ে তো তোমার ভয়, তা আমরা যদি তোমাকে সাহস দেই তাহলে তার ভয় পাওয়ার কোনো কারণ নেই। যেহেতু গ্রামবাসীও তাকে সাহস দিচ্ছিলেন যে তোমার কোনো ভয় নেই, তুমি লাশ নাও, আমরা এই বিষয়গুলো নিয়ে তোমাকে কোনো অভিযোগ করব না কখনোই। তো যাই হোক, সবার কাছ থেকে মানসিকভাবে সাপোর্ট পেয়ে উনি রাজি হন এবং ওনার ঘোড়ার গাড়িতে সে লাশটি নিয়ে এবং পুলিশদের সহযোগিতায় উনি চলে যান। তো লাশ পোস্টমর্টেম করতে করতে প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসে। সন্ধ্যার পর আবার তাকে লাশ বুঝিয়ে দেওয়া হয়। ওই লোকের, যাকে হত্যা করা হয়েছিল, তার কোনো আত্মীয় স্বজন সাথে আসেনি। যেহেতু ওই সুমন ভাইয়ের দাদা গ্রামের একজন খুব পরিচিত ব্যক্তি ছিলেন, তো আত্মীয় স্বজনরাই তাকে বলে যে তুমি লাশটি নিয়ে এসো। আর ওই লোকের আসলে ওইরকম তেমন মানে পরিণত বয়স্ক আত্মীয় স্বজন আশেপাশে ছিলও না যে তার ওই লাশটার সাথে যাবে আর কি। তো যার কারণে মোটামুটি সবাই দায়িত্ব ওই সুমন ভাইয়ের দাদাকেই দিয়েছিলেন। তো উনি একাই লাশ নিয়ে গিয়েছিলেন পুলিশের সহযোগিতায়। কিন্তু পোস্টমর্টেম করার পর, লাশ বুঝে নেওয়ার পর তো আর কেউ নেই। পুলিশ তো আসার সময় সাথে এসেছে, যাওয়ার সময় তো আর সাথে থাকবে না। পুলিশ তো তাদের কাজ করে শেষ করে দিয়েছে। তো সুমন ভাইয়ের দাদার কাছ থেকে টিপসই নেন যে লাশ বুঝে পেলাম। তারপরে সুমন ভাইয়ের দাদা ওই লাশটি নিয়ে আবার গ্রামের দিকে ফিরতে থাকেন। সন্ধ্যার কিছু আগে তাকে বুঝিয়ে দেওয়া হয় এখন রাস্তাঘাট তো খারাপ, চাইলেও তো দ্রুত আসা যাবে না, ঘন্টা 2, 2.5 বা 3 ঘন্টা সময় লেগেই যাবে গ্রামে আসতে আসতে। তো আসছিলেন। তো আসতে আসতে মোটামুটি এশার আজান দিয়ে দিয়েছে। তখন এশার আজানের বেশ খানিকক্ষণ পর উনি এমন একটা জায়গায় আসেন যে আশেপাশে কোনো ঘর বাড়ি নেই। মানে ওই পথটা ওনাকে বেশ একা একাই আসতে হবে, আশেপাশে কোনো লোক পাওয়ারও কোনো সম্ভাবনা নেই। তো উনি আসতে আসতে হঠাৎ একটি জায়গায় চলে আসেন যেখানে একটি বড় গাছ ছিল। ওই গাছের নিচ দিয়ে উনি যখন ওনার ঘোড়ার গাড়িটি লাশ সমেত নিয়ে যাচ্ছিলেন, ওনার মনে হলো ওই গাছের কাছাকাছি কোনো একটা জায়গা থেকে কান্নার আওয়াজ আসছে। মনে হচ্ছে
কেউ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তো শুরুতে সুমন ভাইয়ের দাদা এটাকে মনের ভুল ভাবেন, যে হয়তোবা ভুল শুনছেন তিনি। কিন্তু উনি যখন কিছুটা পথ আরো এগিয়ে যান, হঠাৎ করে তিনি দেখেন যে সামনে সাদা কাপড় পরা একটি লোক হেঁটে যাচ্ছে, তার কাঁধে একটি বস্তা রয়েছে। ঘোড়ার গাড়ির নিচে কিন্তু হারিকেন থাকতো। উনি কিন্তু হারিকেন জ্বালিয়ে নিয়েছিলেন যখন সন্ধ্যা লেগে গিয়েছিল, বা সন্ধ্যা ভাব ভাব হয়েছিল আর কি, ওই লাশ নেয়ার সময় হারিকেন জ্বালিয়ে রেখেছিলেন। তো ওই হারিকেনের আলোতেই উনি দূরে দেখতে পাচ্ছেন যে একটি লোক সাদা কাপড় পরা, কাঁধে একটি সাদা বস্তা, এটি নিয়ে হেঁটে যাচ্ছে এবং ওই লোকটি কান্না করছে। তো তখন দাদা মনে মনে ভাবলেন, এত রাতে এই লোকটা কোথায় যায়? আশেপাশে তো কোনো বাড়িও নাই, বাজারও নাই, চারদিকে শুধু মাঠ আর মাঠ। কিছু সময় পর দাদা পেছনে তাকালে দেখতে পান ওই বৃদ্ধ লোকটা দাদার গাড়ির পেছনে বসে আছে। এটা যখন দেখে সাথে সাথে উনি ভয়ানক ভয় পান। উনি বুঝতে পারেন যে এই অপমৃত্যু যেহেতু হয়েছে এই লাশটির বা এই লোকটির, এই কারণে এই সমস্যাটি হচ্ছে। তো দাদা মনে মনে যা দোয়া কালাম জানতেন তাই পড়তে থাকলেন। একটি সময় যখন অতিবাহিত হয়, তখন দাদা খেয়াল করলেন ওই বৃদ্ধ লোকটি আর নেই, কিন্তু ওই যে লাশটি ছিল, ওই লাশটি কাত হয়ে গাড়ির একদিকে চলে গেছে। তো সুমন ভাই দাদা ভাবলেন হয়তোবা গাড়ির ঝাঁকিতে লাশটি একদিক থেকে আরেক দিকে চলে গেছে। উনি আবার কি করেন, লাশটি আবার ঠিক করে দেন, মানে যেখানে থাকার দরকার ছিল সেদিকে সরিয়ে নিয়ে আসেন। কিছু সময় পর আবার সুমন ভাই দাদা ফিল করেন ওনার গাড়িটি অনেক ভারী হয়ে গেছে, মানে এতটা ভারী হয়েছে যে ঘোড়াটি ঠিক মতো গাড়িটি এগিয়ে নিয়ে যেতে পারছে না। উনি চেষ্টা করছিলেন যে ঘোড়াকে বারবার তাগাদা দিয়ে গাড়িটি সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য। আর তখন রাস্তায় কাদাও ছিল না যে কাদার মধ্যে গাড়ির চাকাটা পড়ে যাবে, একদম স্বাভাবিক ছিল। তো উনি মনে মনে দোয়া দুরুদ যা জানতেন পড়তে থাকেন। এই দোয়া দুরুদ পড়তে পড়তে হঠাৎ করে আবার গাড়ির পেছন দিক থেকে সেই কান্নার আওয়াজটা কানে ভেসে আসে সুমন ভাইয়ের দাদার। এবার তিনি খেয়াল করলেন যে কান্নার আওয়াজটা আসলে অন্য কোনো লোকের নয়। ওই যে লাশটি তিনি নিয়ে আসছিলেন, যে লাশটির মাথা কেটে ফেলা হয়েছিল, ওই লাশটি উঠে বসে আছে এবং ওই লাশটি কান্না করছে। লাশটির তো মাথা কেটে ফেলা হয়েছিল, তো ডোম লাশটির মাথা সেলাই করে দিয়েছিল। লাশটি যেহেতু চাটাইয়ে মোড়ানো ছিল, ওই অবস্থাতেই উঠে বসেছিল, কিন্তু চারদিকে কিন্তু মোড়ানো ছিল এবং ওই লাশটি কান্না করছিল। এই অবস্থা দেখার পর উনি যে কি রকম ভয় পেয়েছিলেন তা তো প্রিয় লিসেনার্স আপনারা বুঝতেই পারছেন। কিন্তু উনি কিন্তু কোনোভাবেই এই ঘোড়ার গাড়ি ফেলে যাবেন না, কারণ উনি জানতেন যদি এখন ওনার এই ঘোড়াটিকে ফেলে উনি চলে যান, এই ঘোড়াটিকে এই পিশাচ হয়তোবা মেরে ফেলবে। উনি যে সাহসিকতার কাজ করেছিলেন এটি হয়তোবা কারো পক্ষেই করাটা সম্ভব নয়। উনি এই ভয়ানক সিচুয়েশনের মধ্যেই ঘোড়ার গাড়িটি ঘুরিয়ে ফেলেন। ঘুরিয়ে বলতে ঠিক যেদিক থেকে এসেছিলেন সেদিকে ঘুরিয়ে ফেলেন এবং ঘোড়ার পিঠে চাবুক মারতে থাকেন এবং দ্রুত গতিতে ঘোড়াকে এগিয়ে নিয়ে যেতে থাকেন সেই থানার দিকে। প্রায় 2.5 ঘন্টার রাস্তা উনি 1 ঘন্টায় চলে আসেন, মানে এত দ্রুত এসেছিলেন। আর পেছন থেকে বারবার সেই কান্নার আওয়াজ ভেসে আসছিল, তার পরিচিত কণ্ঠে তাকে ডাকছিল যেন এই লাশটিকে নিয়ে যাওয়া না হয়। কিন্তু তিনি জোরে জোরে দোয়া পড়ছিলেন এবং ঘোড়ার গাড়িটি চালিয়ে থানায় নিয়ে যান। এত রাত্রে থানায় তিনি গাড়ি নিয়ে এসেছেন, থানার পুলিশরা দেখে তাকে কারণ জিজ্ঞেস করে যে এই লাশটি না সন্ধ্যার সময় তুমি নিয়ে গেলা, কেন নিয়ে আসলা? তো থানার যিনি দায়িত্বে ছিলেন তাকে তিনি সব ঘটনা খুলে বললেন। যদিও বা থানা পুলিশের কাছে এই ঘটনাগুলোর বিশ্বাসযোগ্যতা নেই, তারপরও থানার যিনি ওসি সাহেব ছিলেন তিনি খুব ভালোভাবে তার কথাগুলো শুনলেন। তিনি কোনো উত্তর দেননি যে এটা বিশ্বাসযোগ্য নয় বা বিশ্বাসযোগ্য। তিনি বললেন যে ঠিক আছে, যেহেতু ভয় পেয়েছো লাশটি এখানেই থাক, সকালবেলা তুমি
ধীরে সুস্থে লাশটি নিয়ে গ্রামে চলে যেও। তো ওনাকে থানার একটি পাশে বিশ্রামের জায়গা দেয়া হয় এবং ওই লাশটি সুন্দর করে একটি জায়গায় রেখে দেওয়া হয়। সকালবেলা আবার পুলিশদের সহযোগিতায় ঘোড়ার গাড়িতে লাশ তুলে দেওয়া হয় এবং উনি খুব সুন্দরভাবেই বাড়িতে চলে আসেন। তো চলে আসার পর উনি খুব মানে যেহেতু সারা রাত উনি খাননি, দিনের বেলাতেও খাওয়া দাওয়া হয়নি, মানে আগের দিন আর কি। তো বাড়িতে এসে উনি আর এই ধরনের ভয়ঙ্কর ঘটনা খুলে বলেন না। উনি প্রথমেই ওই আত্মীয় স্বজন, ওই লাশের যারা ছিলেন তাদের কাছে লাশটি বুঝিয়ে দেন এবং বাড়িতে এসে বলেন যে কি খাবার আছে, তাড়াতাড়ি খাবার দাও, ক্ষুধা লাগছে। ওই সময় আবার মাছ রান্না করা হয়েছিল, তিনি মাছ খান এবং মাছ খাবার কিছুক্ষণ পরে উনি অসুস্থ হয়ে যান। তখন তার এই অসুস্থতার কারণ উনি প্রথমত ধরতে পারেননি, কিন্তু বাড়ির লোকজন জিজ্ঞেস করে কি ব্যাপার, মাছ খাওয়ার পরেই কোনো সমস্যা তো অন্য কারো হয়নি, তোমার হলো? তখন উনি বলেন যে রাত্রেবেলা ভয় পেয়েছেন। এই কথা শোনার সাথে সাথে ওনার বাড়ির সকলে বলেন যে তুমি রাত্রে ভয় পেয়েছিলে, তাহলে কেন আগে বলনি? ভয় পাওয়ার পরের পর এরকম মাছ খেতে হয় না যদি ঝাড়ফুঁক না করা হয়। এটা গ্রামের একটা বিশ্বাস আর কি। তো ওই যে উনি অসুস্থ হতে থাকলেন, ওনার শরীরে আগের মতো আর শক্তি ছিল না। ক্রমাগত উনি অসুস্থ হতেই থাকেন, শরীর দুর্বল হয়ে যেতে থাকে। ওনাকে একজন কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। তো কবিরাজ বলেন যে একটি ভয়ানক পিশাচ তার পিছনে লেগেছিল আর তাকে ভয় দেখানোর চেষ্টা করেছিল যাতে করে ওই লাশটি ফেলে সে চলে যায়, কিন্তু সে তো সেটা করেনি। এজন্য পিশাচটি তার উপর খুব ক্ষিপ্ত হয়েছে। তো যাই হোক, যেটি ঘটে সেটা হলো উনি ভয় পাওয়ার সাথে সাথে যেহেতু মাছ খেয়েছিলেন, এই কারণে তার শারীরিক যে সমস্যা দেখা দেয়, এরপরে ওই পিশাচের কোনো প্রভাব তার উপর ছিল না। কিন্তু উনি ওই যে ভয় পেয়েছিলেন এবং প্রথম অবস্থায় যে অসুস্থ হয়েছিলেন, এরপরে উনি আর কখনোই সুস্থ হননি। উনি এর পরেও অনেক বছর বেঁচে ছিলেন, কিন্তু সুস্থ অবস্থায় একদিনও ছিলেন না, সবসময় অসুস্থ অবস্থায় ছিলেন। এভাবেই তিনি মারা যান। তো এটি ছিল ঘটনা। আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি মারুফ ইমতিয়াজ। আমার বাসা নেত্রকোনা জেলা, মোহনগঞ্জ থানা। আজ আমি আমার সাথে ঘটে যাওয়া ঘটনা শেয়ার করব। ঘটনাটি 2009 সালের। তখন আমি ক্লাস 7-এ পড়ি। আমার ফ্রেন্ড ইফতি, সোনু, শুভ, মুন এবং প্রকাশ মিলে প্রতিদিন আমাদের প্রাইমারি স্কুলের ভেতরে খেলতে যেতাম। ইফতির বাসা আমাদের বাসার পাশাপাশি, মানে রাস্তার এক পাশে আমাদের বাসা, আরেক পাশে তাদের বাসা। আর মুনের বাসা একটু সামনে, মানে 6-7টা বাসা পরে মুনের বাসা। আর মুনের বাসার সাথেই শুভর বাসা, আর বাকিদের বাসা একটু দূরে দূরে। আমাদের স্কুল এবং কলেজের জীবন একসাথে। যখন 2009 সালে আমি ক্লাস 7-এ, আমরা সবাই মিলে আমাদের প্রাইমারি স্কুলের ভেতরে ক্রিকেট খেলতাম। আমাদের প্রাইমারি স্কুল ছিল একটু সামনে, ইফতিদের বাসার পরে তার দাদুর বাসা, এরপরে স্কুল। আমরা প্রতিদিন বন্ধুরা মিলে স্কুলের ভেতরে খেলতাম। আমাদের স্কুলটা ছিল বেশ পুরনো। আর প্রাইমারি স্কুলের পরে মোহনগঞ্জ পাবলিক হাই স্কুল, আর ওই হাই স্কুল আর পরেই ছিল একটা সরকারি শ্মশান, এবং প্রাইমারি স্কুলের নাম ছিল মাইলোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এবং আমাদের স্কুলের পেছনে বেশ পুরনো অনেকগুলো গাছ ছিল, তার মধ্যে একটা শিমুল গাছ এবং একটু দূরে একটা বট গাছ ছিল, যে দুটো গাছ সবচেয়ে পুরনো মনে হতো। প্রতিদিনের মতো আমরা খেলতে যাব। আমি ইফতি মিলে মনকে ডেকে নিয়ে আসি এবং শুভকে বলি বাকিদেরকে ডেকে নিয়ে আসতে। আর আমরা স্কুলের ভিতরে চলে যাই স্ট্যাম্প, ব্যাট, বল নিয়ে। সবকিছু ঠিকঠাক, বাকি বন্ধুরাও চলে এসেছে এর মধ্যে। আমরা প্রতিদিনের মতো খেলা শুরু করি। একটা সময় খেলতে খেলতে আমাদের বলটি স্কুলের পেছনে চলে যায় এবং ওইদিকে ফিল্ডিংয়ে ছিল মন। আমরা মনকে পাঠাই বল আনতে। 5-6 মিনিট হয়ে যায়, কিন্তু মনের কোনো সাড়া নেই। আমরা মনে করি মন হয়তো বল খুঁজে পাচ্ছে না। এর মধ্যে ইফতি চিৎকার দিয়ে বলে, কিরে বল পাইলি? মনের কোনো কথা বা জবাব পাচ্ছিলাম না। আমাদের স্কুলে ছিল অনেক গাছপালা দিয়ে ঢাকা, সবসময় ছায়া থাকতো এবং
আমরা বিকেল বেলা খেলতে যেতাম এবং একটা স্কুল ছুটি হয়ে গেলে তো ভাই বুঝতেই পারেন যে কেমন নীরব হয়ে যায় সবকিছু। এরপরেও মনের কোনো সাড়া না পেয়ে আমরা সেখানে যাই, অর্থাৎ স্কুলের বিল্ডিং এর পেছনের দিকে। আমরা মনকে শিমুল গাছের নিচে বল হাতে নিয়ে বসে থাকতে দেখি এবং আমরা তখনও বুঝতে পারিনি যে আমাদের সাথে আসলে কি হতে চলছিল। মনকে ডাক দিয়ে আসার জন্য, কিন্তু মন কোনো কথা বলে না, এমনকি আমাদের দিকে ফিরেও তাকায় না, একেবারে চুপ করে বল নিয়ে বসে আছে। তখন আমি ওর হাত ধরে টান দিই ওঠানোর জন্য, কিন্তু ওকে তুলতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল যে ওকে মাটির সাথে বেঁধে রেখেছে। মনকে তোলা যাচ্ছে না দেখে আমি সবাইকে ডাক দেই। সবাই এসে অবাক হয়ে যায়। সবাই মিলে টানাটানি করে ওকে তুলি এবং ওকে তুলতেই ও চমকে ওঠে। আমরা বলি, কি হয়েছে তোর, কথা বলো না কেন? ও শুধু বলল আমাকে বাসায় যেতে হবে, তাও একটা ভিন্ন রকম স্বরে। আমার আর কোনো কথা না শুনে বাসায় চলে যাই। আমরাও পরে চলে যাই। রাত 9টার দিকে মনের বাবা আমাদের বাসায় আসে এবং জানতে চাই কি হয়েছিল আমাদের সাথে। আমি সব ঘটনা খুলে বলি তাকে। উনি আমাকে কিছু না বলে বাবাকে বলে কিছু একটা বললেন, তারপরে বাবাকে সাথে নিয়ে সে চলে গেল এবং কিছুক্ষণ পরে বাবা বাসায় আসে এবং আমাকে বলে এখন থেকে আর খেলা যাবে না, নিষেধ করে দেয়। পরে সকালে উঠে আমি ইফতি, আমার বাবা এবং মা, ইফতির বাবা এবং মা মিলে মনের বাসায় যাই মনকে দেখতে এবং জানতে পারি মনের সাথে অদ্ভুত কিছু হয়েছে। আমি মনের কাছে যেতেই মন আমার দিকে হাত অনেক শক্ত করে ধরে বলে, তুই তো ছিলি তাই না? একটা অন্যরকম কণ্ঠে। আমি প্রচন্ড রকমের ভয় পেয়ে যাই। এর মধ্যে মনের বাবা আমাদের বড় মসজিদের হুজুরকে নিয়ে আসে এবং দোয়া পড়তে শুরু করে এবং একটা লাঠি দিয়ে মন যেখানে বসে আছে তার পাশে মাটিতে আঘাত করতে থাকে আর বলে, কে তুই, তোর নাম কি? এর মধ্যে আমাকে এবং ইফতিকে বাইরে পাঠিয়ে দেয়া হয়। পরে জানতে পারি মনের উপরে নাকি অশুভ শক্তি ভর করেছিল। বেশ কয়েকদিন পরে যখন মন স্বাভাবিক হয় এবং আমাদের সাথে খেলতে যায়, তখন জানতে পারি ও নাকি স্কুলের পেছনে যখন বল আনতে গিয়েছিল তখন নাকি একটা সাদা কাপড় পরা কেউ তার দিকে হাত ইশারা করে ডাকছিল। আর এরপরে ওর কিছুই বলতে পারছে না। আমরা সবাই এই ঘটনার পরে অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, আর এর পরে আর কোনোদিন আমরা স্কুলের ভেতরে খেলতেও যাইনি। আমার পরিবারের মানুষের সাথেও আরো কিছু ঘটনা রয়ে গেছে, সময় করে একদিন সেগুলো লিখে পাঠাবো। ঘটনাটি আমাদেরকে ইমেল করেছেন মারুফ ইমতিয়াজ, নেত্রকোনা জেলা, মোহনগঞ্জ থানা থেকে। আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমার নাম নোমান। আমি আউরি টাউনের বাসিন্দা। আমাদের জীবনের অনেকটা সময় আমরা এই এলাকাতে কাটিয়েছি এবং এখনো এখানে বসবাস করছি। আমরা 4 বন্ধুর একটি গ্রুপ ছিলাম। আমি, আমার বন্ধু সানি, উজাইর এবং হাম্মাদ। আমাদের সারা দিন একসাথে কাটতো, হাসি ঠাট্টা, আড্ডা, হোটেলে বসা থাকা, সবই ছিল আমাদের রুটিন। আমরা পরিবারের লোকজনের চেয়ে একে অপরের সাথে বেশি সময় কাটাতাম। আমাদের মধ্যে কেউ একজন ফ্রি থাকলে সে বাকিদের ডেকে আনতো। আমি সানি আর উজাইরের কাছাকাছি থাকতাম, আর উজাইরের গাড়ি ছিল, আমরা ওর গাড়িতে করে ঘুরে বেড়াতাম। হাম্মাদ একটু দূরে থাকতো, সে বাইকে আসতো। এখানে হোটেলগুলো অনেক রাত পর্যন্ত খোলা থাকতো। আমরা একবার কোনো হোটেলে বসলে রাত 2টা বা 3টা বাজার আগে উঠতাম না। আমার এই ঘটনাটি মূলত আমার বন্ধু হাম্মাদকে ঘিরে। সে আমাদের মধ্যে সবচেয়ে ট্যালেন্টেড ছিল, বিভিন্ন জায়গায় কাজ করেছে। সেই সময়ে সে একটি নতুন চাকরিতে ঢুকেছিল, একটি সাবান তৈরির কারখানায়, যেখানে চর্বি গলিয়ে সাবান তৈরি হতো। এই ধরনের কারখানায় এক ধরনের দুর্গন্ধ ছড়ায়, তাই সেগুলো জনবসতি থেকে দূরে গড়া হয়ে থাকে। এই কারখানা তার পরিচিত একজন, যার নাম ছিল জাফর, সে খুলেছিল, আর হাম্মাদ তার সাথে গিয়ে এক পরিত্যক্ত বাড়ি ভাড়া নিয়ে সেখানে কাজ শুরু করেছিল। বাড়িটা আগে গুদাম হিসেবে ব্যবহৃত হতো। যন্ত্রপাতি আনা হয়, আরেকজন লোকও নিয়োগ দেওয়া হয়, তার নাম রোহান। এরপর সাবান তৈরির কাজ শুরু হয়। হাম্মাদ সকাল 10টায় যেত আর রাত 8টা-9টায় ফিরত। কাজের পাশাপাশি কাঁচামাল আনার দায়িত্ব ওর ওপর পড়ে। ও যখন মাল আনতে যেত, রেহান একা থাকত।
প্রথম দিনই রেহান অভিযোগ করে যে সে যখন একা ছিল তখন বারবার দরজা খুলে বন্ধ হচ্ছিল, যেন কেউ তাকে বিরক্ত করতে যাচ্ছে। তবে তার খুব ভয় লাগছে। কিন্তু পরে বোঝা গেল সেখানে কোনো মানুষ নয়, বরং গোটা এক জিনের গোত্র বসবাস করে। প্রথম দিকে কেউ তার কথায় গুরুত্ব না দিলেও পরবর্তীতে অনেক বেশি পরিমাণে ভৌতিক কাণ্ড ঘটতে শুরু করলে আমরা সবাই মানতে বাধ্য হই যে সেখানে জিনের বসবাস আছে, যারা মানুষের উপস্থিতি পছন্দ করত না। চতুর্থতম দিনে জাফর আসেনি। হাম্মাদ ও রেহান মিলে কাজ শুরু করে। হাম্মাদ বুঝতে পারে রেহান মিথ্যে বলেছিল না, কারণ সে পরিষ্কার আর নোংরা চর্বি আলাদা করছিল। হঠাৎ দেখা গেল সব আবার মিশে গেছে। সে আবার আলাদা করলো, আবার মিশে গেল। এবার বুঝলো কোনো অদৃশ্য শক্তি কাজ করছে। এমনই একদিন তারা কাজ করছিল, হঠাৎ দরজা খোলার আওয়াজ পেল, কিন্তু তাকিয়ে দেখলো কেউ নেই। আবার কখনো ছায়া দেখা যেত। তারা সবকিছু জাফরকে জানায়, কিন্তু সে পাত্তা দেয় না। অবশেষে এক মাওলানার কাছ থেকে কিছু নকশা তাবিজের মতো এনে দেয় এবং বলে কারখানার চারপাশে লাগিয়ে দাও, সমস্যা শেষ হবে। হাম্মাদ সেটি পেরেক দিয়ে ঠুকে দেয় এবং সেটাই ছিল তার বড় ভুল। এরপর থেকেই তার হালকা হালকা শারীরিক অসুস্থতা শুরু হয়। ধীরে ধীরে শারীরিক ও মানসিক অবস্থা খারাপ হতে থাকে। স্বাস্থ্য পরীক্ষায় কিছু ধরা পড়ে না, কিন্তু সবাই বলে সে অসুস্থ। এদিকে কারখানায় অনবরত ভৌতিক ঘটনা ঘটতে থাকে। ঠিকমতো কাজ করতে না পারায় বিভিন্ন জায়গা থেকে আসা সাবানের অর্ডারগুলো ক্ষতিগ্রস্ত হয়, টাকা আটকে যায়, ব্যবসায় ক্ষতি হয়। একদিন অকারণে জাফর গরম তাওয়ায় হাত রাখে, হাতে মারাত্মক জ্বালা শুরু হয়। এরপর সে অদ্ভুতভাবে কান্না শুরু করে। কান্নার শব্দ ছিল পশু জবাইয়ের মতো। সে অজ্ঞান হয়ে যায়। হোশ এলে সে বলে তার নাকি কিছুই হয়নি। এর পরের দিন রাতে হোটেলে যাওয়ার পথে হাম্মাদ দেখে এক বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে। সে থেমে জিজ্ঞেস করে কোথায় যাবেন এবং লোকটিকে বাইকে তুলে নেয়। কিছু দূর যাবার পর হঠাৎ দেখে সেই লোকটি বাইক থেকে উধাও। সে চমকে যায়। বন্ধুরা হোটেলে তার অপেক্ষায় ছিল। তার দেরি দেখে কল করছিল বারবার। তারপর যখন হোটেলে পৌঁছে তখন তার মুখ ফ্যাকাশে আর ভয়ে ভরা ছিল। পরে সে পুরো ঘটনাটি বলে। রাতে বাড়ি যাওয়ার সময় সে একা যেতে চায় না, বন্ধুদের বলে তাকে পৌঁছে দিতে। তারা গাড়িতে করে হাম্মাদকে পৌঁছাতে যায়। আমি বাইকে ছিলাম। হঠাৎ গাড়ি বন্ধ হয়ে যায়। গাড়ির দরজা জানালাও খুলছিল না। ভেতরের বন্ধুরা ইশারা করে জানায় কিছু কাজ করছে না। আমি বাইক থামিয়ে দাঁড়াই, প্রচন্ড ভয় পাচ্ছিলাম। অবশেষে গাড়ি স্টার্ট হয় আর আমরা হাম্মাদকে বাড়ি পৌঁছে দেই। হাম্মাদ সেই রাতে একটি ভয়াবহ স্বপ্ন দেখে, যেখানে সে দেখতে পায় একটি কাটা মাথাওয়ালা আত্মা তার ঘরের দরজায় দাঁড়িয়ে বলছে, আমরা তোমাকে অনেক সতর্ক করেছিলাম, কিন্তু তুমি আমাদের কথা শোনোনি। এখন তুমি শাস্তি ভোগ করবে। এই কথা বলেই সেই কাটা মাথা হেসে ওঠে এবং অদৃশ্য হয়ে যায়। হাম্মাদ আতঙ্কে ঘুম থেকে জেগে ওঠে, চিৎকার করতে থাকে। তার পরিবারের সদস্যরা তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু তার শরীর কাঁপছিল এবং সে ঘামে ভিজে গিয়েছিল। এরপর থেকে প্রতিদিন রাতে সে একই স্বপ্ন দেখতে থাকে। কখনো তাকে কেউ গলা টিপে ধরছে, কখনো ছাদ থেকে কেউ তাকে নিচে ফেলে দিচ্ছে। তার মা বাবা অনেক হাকিম, ডাক্তার, তাবিজওয়ালার কাছে যায়, কিন্তু কিছুতেই কাজ হচ্ছিল না। অবশেষে একজন বড় মাওলানার কাছে তাকে নেওয়া হয় এবং তাকে সবকিছু খুলে বলেন। সব শুনে তিনি রুকাইয়া করেন, আর রুকাইয়া শেষে বলেন ওর সাথে খুব শক্তিশালী জিন লেগে গেছে, যারা রাগান্বিত আছে এবং প্রতিশোধ নিচ্ছে। ওদের জায়গায় গিয়ে যন্ত্রপাতি বসিয়ে দেয়া এবং সেখানে পেরেক ঢুকে দেয়া বড় ভুল হয়েছে। মাওলানা হাম্মাদের উপর রুকিয়া পড়ে দেন এবং তাকে নিয়মিত কোরআন তেলাওয়াত, দোয়া দরুদ পড়তে বলেন। এছাড়া কারখানার আশপাশ পরিষ্কার করে বিশেষ কিছু আয়াত পাঠ করে সেখানে পানি ছিটানোর নির্দেশ দেন। এই সব করার পর ধীরে ধীরে হাম্মাদের অবস্থা একটু একটু করে ভালো হতে থাকে। কিন্তু এখনো মাঝে মাঝে রাতের বেলা সে কাঁপতে কাঁপতে উঠে পড়ে এবং চিৎকার করে বলে, ওরা আবার এসেছে, দরজার পাশে দাঁড়িয়ে আছে। হাম্মাদ এখনো আগের মতো স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। ওই কারখানাও স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেই জায়গাটিকে পুরোপুরি ফাঁকা করে ত্যাগ করা হয়েছে। এই ঘটনাটি আমাদের জন্য একটি শিক্ষা। অজানা ও পরিত্যক্ত স্থানে কিছু করার আগে সাবধান থাকা দরকার। কখন কোথায় কোন অদৃশ্য শক্তির বসবাস সেটা আমাদের জানা নেই। আল্লাহ আমাদের সকলকে এই ধরনের ক্ষতি ও ভয়াবহতা থেকে রক্ষা করুন, আমিন। আজকের তৃতীয় তথা শেষ ঘটনা, যার ইমেল দিয়ে শুরু করব, তিনি একজন জর্ডান প্রবাসী ভাইয়া। বেশি কথা না বাড়িয়ে আমি ভাইয়ার ইমেলটি আপনাদের পড়ে শোনাই। ইমেলে ভাইয়া লিখেছেন, আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি কেমন আছেন? আশা করি ভালো আছেন। দোয়া রইল আগামীতেও ভালো থাকুন। আমি একজন জর্ডান প্রবাসী। জর্ডানে এসেছি আজ প্রায় 4 বছর হলো। এখানে আমি একটি কফি শপে কাজ করি। আর আজকে যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব,
সেটি আমি শুনেছি এই কফি শপের একজন নিয়মিত কাস্টমারের কাছ থেকে। তবে সঙ্গত কারণে তার নাম আর ঘটনার মধ্যে উল্লেখিত প্রতিষ্ঠান বা লোকেশনগুলোর নাম প্রকাশ করতে পারবো না। যেমনটা বলেছিলাম যে সে এই কফি শপের রেগুলার কাস্টমার, তাই সময়ের সাথে সাথে তার সঙ্গে আমার বেশ ভালোই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। সেও আমার বয়সী, তার নাম জ্যাক ছদ্মনাম। সে একটি প্রাইভেট গেমিং কোম্পানিতে কাজ করত। ঘটনাটি যখন তার সাথে ঘটে তখন সে আর তার টিম একটি নতুন গেম তৈরির কাজে নিযুক্ত ছিল। তার প্ল্যান ছিল সে শীঘ্রই এই কোম্পানি থেকে অন্য কোম্পানিতে আরও বেশি বেতনে কাজ নেবে। এই কোম্পানিটাও খারাপ ছিল না, কিন্তু তার দক্ষতা অনুযায়ী সে মনে করত তার বেতন তুলনামূলকভাবে কম। তবে যেহেতু সে একটি প্রজেক্টের মধ্যে ইনভলভ আছে, তাই সেটা শেষ হওয়ার আগ পর্যন্ত কোনো মতেই রিজাইন করতে পারবে না। তবে প্রজেক্ট শেষে সে মনস্থির করে নিয়েছিল যে অন্য জায়গায় কাজ করবে। প্রতিদিন অফিসে যেত, কাজ শেষ করে এই কফি শপে এসে কিছুক্ষণ বসে বাড়ি ফিরে যেত। অবশ্য সেই সময় আমি এখানে কাজ করতাম না। এরকমভাবেই তার জীবন চলছিল। জ্যাকের বাবা মা কানাডাতে থাকতো, আর সে জর্ডানে একাই একটি ভাড়া ফ্ল্যাটে ছিল। জ্যাক আর তার বাবা মা জর্ডানের বাসিন্দা ছিল। তবে কোনো এক কারণে তারা জ্যাককে জর্ডানে রেখে কানাডা চলে যায়। তবে ফোনে তাদের যোগাযোগ হতো। একদিন সকালে সে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিল আর অফিসের জন্য রেডি হতে লাগলো। তারপর অফিস গিয়ে কাজ করতে বসে পড়ল। তাদের টিমে মোটামুটি 10 থেকে 15 জন ছিল। সে 9 তলায় কাজ করত। তাদের কেবিনগুলো ছিল কাচের তৈরি, তাই 9 তলায় যত মানুষই কাজ করত তারা সবাই একে অপরকে যখন ইচ্ছা তখন দেখতে পারত। অফিসে জ্যাকের ভালো বন্ধু তার পাশের কেবিনে ছিল। কেবিনগুলো খুব বড় ছিল না, ছোট ছোট ছিল। যেমন একটি কেবিনের মধ্যে ছিল একটি কম্পিউটার টেবিল, 2টি চেয়ার আর মাঝখানের একটু ফাঁকা জায়গা। যেহেতু জ্যাক অন্য কোম্পানিতে জব করতে চাচ্ছিল আর এইখানে প্রজেক্ট শেষ হওয়া পর্যন্ত কাজ ছাড়তে পারবে না, তাই প্রতিদিনই চেষ্টা করত বেশি করে কাজ করতে, যাতে করে তার প্রজেক্ট তাড়াতাড়ি শেষ হলে সে এখান থেকে রিজাইন করতে পারে। একাগ্রতার সাথে কাজ করতে করতে রাত হয়ে যায়। আশপাশের কেবিনের সবাই চলে গেছে, বাকি আছে শুধু সে আর তার বন্ধু স্মিথ এবং বাইরের সিকিউরিটি গার্ড। রাত আনুমানিক 11টা বাজার পর স্মিথ বলল, বন্ধু আজ অনেক কাজ হয়েছে, চলো এখন বাড়ি ফিরে যাই, নয়তো ঠিকমতো ঘুম না হলে কালকে আবার অফিসে আসতে লেট হয়ে যাবে। জ্যাক তাকে বলল, বন্ধু আমার আর প্রায় 2-2.5 ঘন্টার কাজ বাকি আছে, আমি এটা শেষ করেই বাড়িতে যাব, তুমি চলে যাও। স্মিথ বলল, ঠিক আছে, বেস্ট অফ লাক, কাল আবার দেখা হবে। এই বলে সে জ্যাকের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। এখন পুরো অফিসে শুধু জ্যাক আর সিকিউরিটি গার্ড আছে। জ্যাকের বন্ধু স্মিথ চলে যাওয়ার 10-15 মিনিট পর সিকিউরিটি গার্ড এসে জ্যাককে বলল, স্যার অনেক রাত হয়েছে, আপনি বাড়ি চলে যান। জ্যাক তাকে বলল, এই তো কাজ প্রায় শেষের দিকে, তুমি অফিসের চাবি আমার কাছে দিয়ে চলে যাও, আর কোনো চিন্তা করো না, আমি ঠিকঠাকভাবে অফিস লক করে যাব। সিকিউরিটি গার্ড তাকে চাবি দিয়ে চলে গেল। জ্যাক ভাবলো যাতে সে ঘুমিয়ে না পড়ে তাই একটু কফি পান করলে ভালো হয়। সে তার কেবিন থেকে উঠে একটু সামনে রাখা কফি মেশিনে গিয়ে কফি বানাতে শুরু করলো আর একটা কাগজ প্রিন্ট করতে নিয়ে আসলো। কফি মেশিনের পাশেই প্রিন্টার ছিল। সে প্রিন্টার অন করে কাগজটি প্রিন্ট করতে দিয়ে দেয়। ততক্ষণে তার কফি তৈরি হয়ে গিয়েছিল। কফির গ্লাস হাতে নিয়ে সে প্রিন্টারের সামনে গিয়ে কাগজটি বের করে প্রিন্টার মেশিন বন্ধ করে দেয়। তবে কাগজ হাতে নিয়ে সে অবাক হয়ে যায়, কারণ জ্যাক যেই লেখাগুলো প্রিন্ট করতে দিয়েছিল সেই লেখাগুলো প্রিন্ট হয়নি, বরং সাদা কাগজে লেখা ছিল হ্যালো। স্পষ্টভাবে বড় বড় অক্ষরে শুধু হ্যালো লেখা। জ্যাক ভাবলো হয়তো প্রিন্ট করার সময় তারই কোনো ভুল হয়ে গিয়েছিল, তাই যেটা সে প্রিন্ট করতে চেয়েছিল সেটা প্রিন্ট না হয়ে শুধু হ্যালো প্রিন্ট হয়েছে। সে প্রিন্ট করার জন্য আবার প্রিন্টার মেশিনের সামনে যায়, কিন্তু এবার প্রিন্টারের কাগজ দেওয়ার আগেই অনবরত প্রিন্টার থেকে সাদা কাগজ বের হচ্ছিল। জ্যাক মনে করলো হয়তো সে প্রিন্টার মেশিন ভালো করে তখন বন্ধ করেনি, তাই প্রিন্টার মেশিন বন্ধ করার জন্য সে যেই কিনা সুইচ চাপতে যাবে তখন দেখলো প্রিন্টার মেশিন তো বন্ধ, তারপরেও অনবরত সাদা কাগজ বের হয়ে চলেছে। আর এত কাগজই বা কোত্থেকে এলো? এইবার জ্যাক অসম্ভব রকমের ভয় পেয়ে গেল। পুরো অফিসের সমস্ত লাইটগুলো বন্ধ, একমাত্র তার কেবিনের লাইটটি জ্বলছে। ভয়ে যেন জ্যাকের শরীরের সমস্ত রক্ত ঠান্ডা হয়ে গেল। সে কোনো মতে তার কেবিনে গিয়ে বসলো, ভাবলো কম্পিউটার অফ করে এখনই বাড়ি চলে যাবে, বাকি যতটুকু কাজ আছে সেটা কাল করব। এই ভেবে কম্পিউটার অফ করতে যাবে এমন সময় তার কেবিনের লাইটটি হঠাৎ জ্বলে নেবে উঠল। এই দৃশ্য জ্যাকের শরীর থেকে যেন প্রাণটা বের করে দিয়েছে। তার ক্রমশ ঘাম ছুটতে লাগলো। কিছুক্ষণ পর লাইট আবার আপনা আপনি ঠিক হয়ে গেল। এবার সে তাড়াতাড়ি কম্পিউটার অফ করে দিল। এমন সময় কফি মেশিনের সামনে থেকে আওয়াজ আসতে শুরু করলো,
যেন মেশিনটার যন্ত্রপাতি খুলে পড়ে যাচ্ছে। জ্যাক ভাবলো হয়তো সে কফি মেশিনটা অফ করতে ভুলে গেছে, তাই ভয়ে ভয়ে আবার কফি মেশিনের সামনে গেল। মেশিনের কাছে যেতে আওয়াজ বন্ধ হয়ে গেল। এবার ভয় আর আতঙ্ক যেন জ্যাককে চারিদিক থেকে ঘিরে ধরেছে। সে বেহুশ হয়ে যাওয়ার উপক্রম। কফি মেশিনের সামনে থেকে যখন আবার নিজের কেবিনের দিকে যাচ্ছিল, তখন সে লাইটের আলোতে স্পষ্ট দেখল একজন মধ্যবয়স্ক লোক তার চেয়ারে বসে আছে। লোকটির চোখ দুটো লাল টকটকে, মুখে বীভৎস ভয়ঙ্কর হাসি। সে যখনই এই লোকটির দিকে তাকিয়েছিল, তখনই লোকটি তাকে বলে উঠল, হ্যালো। এই ভয়ঙ্কর দৃশ্য সহ্য না করতে পেরে জ্যাক একটি চিৎকার দিয়ে উঠল। তার চিৎকার শুনে সিকিউরিটি গার্ড দৌড়ে তার কাছে আসলো। সিকিউরিটি গার্ডকে দেখে সে জড়িয়ে ধরল আর ছোট বাচ্চার মতো কাঁদতে শুরু করলো। গার্ড তাকে সান্ত্বনা দিয়ে বলল, স্যার শান্ত হন, আপনার কিচ্ছু হবে না, আমি এসে পড়েছি। সম্পূর্ণ অফিস ফাঁকা ছিল আর আপনি ছিলেন একা, তাই আপনাকে চাবি দেওয়ার পরেও আমি আপনার অপেক্ষায় বাইরেই বসেছিলাম। জ্যাক গার্ডকে সমস্ত ঘটনা বলল। গার্ড তাকে জানালো যে 5 বছর আগে জ্যাকের কেবিনে এক বয়স্ক লোক কাজ করত, আর একদিন হঠাৎ করে হার্ট অ্যাটাকে অফিসে মৃত্যুবরণ করে। তারপর থেকেই নাকি অনেকে তাকে দেখেছে। এগুলো শোনার পর জ্যাক তাড়াতাড়ি গার্ডকে নিয়ে অফিস থেকে বেরিয়ে তার গাড়ির কাছে এসে পড়ে। পার্কিং এরিয়া থেকে দাঁড়িয়ে জ্যাক তার অফিসের দিকে অর্থাৎ 9 তলায় তাকায় আর দেখে যে তার কেবিনে এখনো লাইটটি জ্বলছে। লাইটের আলোতে ওই বয়স্ক লোকটিকে স্পষ্ট দেখা যাচ্ছে। সে লোকটি জ্যাকের দিকেই তাকিয়েছিল। জ্যাক সাথে সাথে দৃষ্টি সরিয়ে নিজের গাড়িতে বসে বাড়িতে চলে গেল। জ্যাকের সাথে সাথে সিকিউরিটি গার্ডও নিজের বাড়িতে চলে যায়। পরের দিন জ্যাক অফিসে আসে না, তার প্রচন্ড রকমের জ্বর এসে পড়ে। কিন্তু একদিনের গ্যাপ দেওয়ার পর সে আবার অফিসে আসে আর তার বন্ধুর সাথে সেই দিন রাতের ঘটনাটি শেয়ার করে। তার মুখ থেকে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা শুনে স্মিথ প্রথম দিকে হাসাহাসি করলেও পরে খুব ভয় পেয়ে যায় আর তাকে বিশ্বাস করে, কারণ জ্যাক খুব আতঙ্কিত ছিল। তারপর সেই দিন তাড়াতাড়ি কাজ শেষ করে তারা বের হয়ে যায় অফিস থেকে। বের হওয়ার সময় গার্ডের সাথে তাদের দেখা হয়। জ্যাক গার্ডকে জড়িয়ে ধরে বলে, কালকে রাতে আমাকে সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনি না আসলে ভয়ে হয়তো আমি মারাই যেতাম। গার্ড অবাক হয়ে যায় আর বলে, সেদিন রাতে আবার আমি আপনাকে কি সাহায্য করলাম? জ্যাক তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর রাতের ঘটনার কথা বলে। তার কথা শুনে গার্ড বলল, আপনাকে চাবি দেওয়ার পর সাথে সাথে আমি বাড়িতে চলে যাই। তবে হ্যাঁ, এক বয়স্ক লোক হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করে, এটা সত্য। আর অনেকেই তাকে দেখেছে, এটাও মিথ্যা নয়। তবে আপনার সাথে কি হয়েছে সেটা তো আমি জানি না। আপনিও তাকে দেখেছেন নাকি? গার্ডের কাছ থেকে এরকম কথা শুনে জ্যাকের বন্ধু স্মিথ অবাক হয়ে গেল। আর ওইদিকে জ্যাকের যেন পা থেকে মাটি সরে গেছে। তার মনে তখন অনেক প্রশ্ন ঘুরপাক খেতে থাকে। সে ভাবে, তাহলে রাতে সে কাকে জড়িয়ে ধরেছিল? তার সাহায্যের জন্য যে ছুটে এসেছিল সে কে ছিল? আরো নানান রকমের প্রশ্ন আর ভয়। তারপর থেকে সে আর তার বন্ধু স্মিথ কখনোই লেট নাইট অফিসে কাজ করেনি। আর জ্যাক তাড়াতাড়ি ওই প্রজেক্ট শেষ করে অন্য অফিসে চলে যায়। তবে পরবর্তীতে জানতে পারে যে তার বন্ধু স্মিথ ওই বয়স্ক লোকটিকে দেখেছে, তবে আরো ভয়ঙ্কর ভাবে। এই 3টি ঘটনাতে সবার সাথে একই ঘটনা না ঘটলেও ভয়টা ছিল একই। তারা সবাই অনুভব করতে পেরেছিল অস্তিত্ব না জানা কোনো অপশক্তির দাঁত যা তাদের জীবনগুলোকে সম্পূর্ণভাবে বদলে ফেলেছে। আর তারা কখনোই দ্বিতীয়বার এরকম তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হতে চাইবে না। নিমার জীবনে সে অজানা বৃদ্ধ এসে প্রথমে আদর যত্নে তাকে নিজের এত কাছে টেনে নিয়েছিল যে বৃদ্ধার অতীতের জীবনে কোনো ভয়ঙ্কর কালো সত্য থাকতে পারে তা লিমা কখনোই কল্পনাও করতে পারেনি। আর যখন সত্যটা তার সামনে আসে তখন সবকিছু ঘোলাটে হয়ে যায়। কাল যে একাকিত্ব দূর করতে এসে বৃদ্ধার সাথে সময় কাটাতো, আজ সে অপরিচিত কাউকে দেখলেও ভয় পায়। আর তার মনে নানান রকমের ভাবনা ওকে মারে। আর হাম্মাদের কি দোষ ছিল? সে তো কিছুই জানতো না। শুধুমাত্র সামান্য একটি ভুলের জন্য সে তার স্বাভাবিক জীবন হারিয়ে ফেলল। আর কখনো অন্য 5টা মানুষের মতো জীবনযাপন করতে পারবে কিনা তা আল্লাহ ছাড়া কেউ জানে না। আজও সে স্বপ্নে ওই জিনের ধমকির সম্মুখীন হয়। শুধু হাম্মাদ একাই ক্ষতিগ্রস্ত হলো না, প্রতিনিয়ত জোয়ান ছেলেকে দেখে দেখে তার বাবা মাও তিলে তিলে গভীর থেকে গভীর কষ্টে পতিত হচ্ছিলেন। আর সবশেষে জ্যাক, তার মনে অনেক প্রশ্ন। আর প্রশ্ন থাকবে নাই বা কেন? যে মানুষ অনেক আগেই মারা গিয়েছে, সে কিভাবে অন্যদের দেখা দেয় আর এখনো এই দুনিয়ায় ঘুরে বেড়ায়? কাল যে মানুষ ছিল আর স্বাভাবিক জীবনযাপন করত, আজ তার উপস্থিতি এরকম বিভৎস ভয়ঙ্কর রূপ নেয় কেন? আসলে তাদের কারো কাছেই এগুলোর কোনো উত্তর নেই। মনের মধ্যে কেটে আছে শুধু নিজ চোখে প্রত্যক্ষ করা ভয়ঙ্কর দৃশ্যগুলো আর আজীবনের জন্য মনের মধ্যে গেঁথে যাওয়া ভয়, যা হয়তো তারা কেউই কখনো আর ভুলতে পারবে না।
এই ছিল আজকের সেই অন্ধকার রহস্যে মোড়া এবং হাড় হিম করে দেওয়া ঘটনা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন। রাসেল ভাই, আমি শাকিল আহমেদ লালমনিরহাট জেলা থেকে আপনাকে ঘটনা শেয়ার করছি। আর আজকে আমি যেই ঘটনাটি আপনাকে শেয়ার করব, এই ঘটনাটি আমি সংগ্রহ করেছি আমার একজন প্রতিবেশী চাচার কাছ থেকে। ঘটনাটা আজকে থেকে অনেক বছর আগের, প্রায় 40 কি 50 বছর আগের একটি ঘটনা। তো রাসেল ভাই, কোনো কথা না বাড়িয়ে আমি সরাসরি ঘটনাটায় চলে যাচ্ছি। যার ঘটনা, তার নাম হচ্ছে হারুন মিয়া। আর এই হারুন মিয়া একজন ভ্যান চালক এবং তিনি প্রচুর পরিমাণে সাহসী একজন লোক। অনেক রাত বিরাতে উনি ভ্যান চালান। ভ্যান চালার ওনার মূল উদ্দেশ্য হচ্ছে যে বাস স্ট্যান্ড বা রেল স্ট্যান্ড থেকে মানুষ যে ওই বিভিন্ন রকমের ফল ফুল বাজারে বিক্রি করার জন্য নিয়ে আসে, তো সেই জিনিসগুলো নিয়ে উনি সাধারণত বিভিন্ন বাজারে পৌঁছে দেন। অনেক সময় তার ভ্যানে অনেক যাত্রী ওঠে, কারণ রাত্রের বেলাতে সাধারণত অটো বা রিক্সা পাওয়া যায় না। তো উনি ওনার ভ্যানেই সাধারণত এরকম যাত্রীগুলোকে তাদের গন্তব্যস্থানে পৌঁছে দেন। তো রাসেল ভাই, একদিন এই যে হারুন মিয়া আছে, এই হারুন মিয়া গভীর রাতে বাড়ি থেকে যখন মানে রেল স্টেশনে গিয়েছিল, রেল স্টেশনের সেদিন রেলের কি জানি সমস্যা হয়েছিল, রেল আসবে না, তখন উনি মন খারাপ করে বাড়ির দিকে ফিরতেছেন। আর বাড়ির দিকে ফিরতে ফিরতে উনি হঠাৎ করে একটা 3 রাস্তার মোড়ে দেখেন 2জন বা 3জন মানুষ ওখানে বসে কান্নাকাটি করতেছেন। তখন উনি বেশ খানিকটা অবাক হয়ে যান এবং বিষয়টা ওনার কাছে খুবই খারাপ লাগে। 3জন মানুষ, ছেলে মানুষ রাস্তার মধ্যে বসে এরকম কাঁদতেছে, বিষয়টা ওনার কাছে খুব খারাপ লাগে। তখন উনি তাদের কাছে যান এবং গিয়ে বলেন, ভাই, এত রাত্রে এখানে বসে কান্না করছেন, আপনাদের কি হয়েছে, কি সমস্যা, আমাকে বলুন, আমার বাড়ি তো ওই পাশেই, আমি আপনাদেরকে সাহায্য করতে পারি। তখন সেই 3 জনের মধ্যে একজন বলল, ভাই, আমাদের চাচা মারা গেছে, আমাদের চাচা এই যে পাশের বাড়িতেই আছে। এখন আমরা এখানে দাওয়াত খাইতে আসছিলাম, কিন্তু সমস্যা হচ্ছে আমরা যে আমাদের চাচার লাশটাকে বাড়ি নিয়ে যাব, সেই জন্য কোনো যানবাহন পাচ্ছি না। তো এত রাত্রে কেউ যাইতেও চাচ্ছে না, লাশটাকেও বাড়ি নিয়ে যাওয়া দরকার, এজন্য আমরা এখানে বসে আছি, কিন্তু মনের দুঃখে কান্না বেরিয়ে যাচ্ছে। তখন হারুন যে ভ্যান চালক আছে, উনি বলল যে, ভাই, আমিও তো বাড়ি যাব, কিন্তু এত রাত্রে আমি লাশ নিয়ে যাইতে পারবো না ভাই, আমাকে মাফ করেন। তখন সেই 3জন যে লোক সেখানে ছিল, তারা 3জনেই সেই হারুন ভাইকে খুবই করে মানে অনুরোধ বিনোরোধ করে যে, ভাই, দয়া করে যদি একটু লাশটা বাড়ি পর্যন্ত নিয়ে যেয়ে দিতেন, আমাদের অনেক উপকার হইতো। কিন্তু হারুন যে ছিল, ও বলে যে, আমার আজকে আসলে মনটা খারাপ, আমি কোনো যাত্রী পাই নাই, সারাদিন ইনকাম হয় নাই, আমি আসলে বাড়ি চলে যাব। তখন সেই যে 3জন লোক ছিল, সেই 3জন লোক বলে যে, আপনার তো আজকে ইনকাম হয় নাই, তো এই যে লাশটা যে আপনি নিয়ে যাবেন, এই লাশটা নিয়ে যাওয়ার বিনিময়ে আমরা আপনাকে মোটা অঙ্কের একটা টাকা দেব। যেহেতু আমাদের চাচার লাশটা কেউ নিয়ে যাইতে চাচ্ছে না, আপনি যদি নিয়ে যান, আমরা এই উপকারটা আপনার করতে পারবো। যাই হোক, তখন এই যে হারুন সাহেব ছিল, উনি এই টাকার লোভ দেখে উনি বলল যে, না, ঠিক আছে, যাই হোক, আমি আপনার চাচার লাশটা বাড়িতে নিয়ে গিয়ে দেব, কিন্তু এই যেই কথা বললেন সেটা আপনার যেন মনে থাকে, আমাকে ভালো অঙ্কের একটা টাকা দিতে হবে। তখন ওই যে ওরা 3জন যে সেখানে ছিল, তারা বলল যে, আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, আপনাকে টাকা দেওয়া হবে। তো যখন সেই লাশটাকে ভ্যানের মধ্যে তুলে দেওয়া হলো, তখন হারুন মিয়া বলে, আপনাদের মধ্যে কেউ যাবেন নাকি আমার সাথে? তখন বলে যে, না ভাই, আমরা কেউ যাব না, আপনি যাইতে পারবেন তো? লোকেশন দিল। তখন হারুন মিয়া ভাবে যে, না, ঠিক আছে, তারা তো ভালোই হয়, কেউ যদি না যায় তাহলে ওজনও কম হবে, কাঁচা রাস্তা, আচ্ছা, ঠিক আছে, আপনারা কেউ যাওয়ার দরকার নাই, আপনারা শুধু আমাকে টাকা দেন এবং আমি লাশটা আপনাদের বাড়িতে পৌঁছে দেব। যাই হোক, তারা 3জনে সেই হারুনকে টাকা পয়সা দিয়ে একটা মানে যে লাশটা নিয়ে এসে তার গাড়িতে উঠায় দেন এবং তখন আনুমানিক সময় ছিল প্রায় রাত 11টা। এরপর হারুন যখন লাশটা ভ্যানে তোলার পরে তার যে মাথা যে ছিল, সেই মাথার ওখানে মানে কি জানি একটা সাদা টোপলা ওই
এই পরিবারের লোকজন দিয়েছিল। যাই হোক, সব কিছু কাজ ওকে করার পর সেই পরিবারের একজন বলে, ভাই লাশটা একটু সাবধানে নিয়ে যাবেন, কাঁচা রাস্তা তো, যেন আবার পড়ে টরে না যায়। তখন হারুন ভাই বলে যে সমস্যা নাই, আমি অনেক ভালো চিনি এই রাস্তাটাকে, এটা আমার বাড়ির রাস্তায়, সমস্যা নাই, আপনি নিয়ে যাব। যাই হোক, তাদের কাছ থেকে বিদায় নিয়ে হারুন ভাই ভ্যান চালা শুরু করেন। চারপাশটা একদমই অন্ধকার, শুধু ভ্যানের সামনে ছোট একটা হেরিকেন বেঁধে দেওয়া আছে। তখন তো রাসেল ভাই এরকম বর্তমান সময়ের মতো অটো ভ্যান ট্যান ছিল না, শুধুমাত্র একটা হেরিকেনের জ্বালিয়ে তারা পথ দেখত। যাই হোক, হেরিকেনের আলো মিটমিট করে জ্বলছে এবং হারুন ভাই পা চালিয়ে তার ভ্যানটা নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। বেশ খানিকটা দূর যাওয়ার পর হঠাৎ করেই হারুন ভাই লক্ষ্য করলেন তার যে ভ্যানটা ছিল সেই ভ্যানটার পিছন থেকে কিছু একটা শব্দ আসতেছিল। শব্দটা এমন যেন কেউ ভ্যানটার যে লোহাটা আছে সেই লোহার মধ্যে আস্তে আস্তে টোকা দিচ্ছে। তো এই টোকা শুনে হারুন ভাই মনে করলো যে আসলে কাঁচা রাস্তা তো, হয়তো কোনো নাট বা কোনো স্ক্রপ বা ভ্যানের কোনো একটা অংশ ছিঁড়ে গেছে হয়তো। যাই হোক, এত রাত, আরও আবার পিছনে লাশ আছে, এটা নিয়ে থামার কোনো দরকার নাই, উনি ওনার মতো চলতেই থাকলেন। চলতে চলতে একটা সময় গিয়ে উনি দেখলেন বা শুনলেন যে আবারও সেম শব্দ হচ্ছে। তখন হারুন ভাই একটু পিছন দিকে তাকালেন আর দেখলেন যে লাশটা তো আগের মতোই মানে শুয়ে আছে, সব কিছু ঠিকঠাকই মনে হচ্ছে, তাহলে শব্দটা কি আসতেছে? তখন উনি ভাবতেছেন হয়তো ওই যে ভ্যানের যে রাসেল ভাই চাকা থাকে, চাকার ভিতরে যে কি বলে এগুলা ছোট ছোট যে মানে স্প্রোকগুলো থাকে এবং আর ভিতরে ভিতরে গোল গোল কিছু যে নাট বল্টু থাকে, সেগুলো হয়তো ভেঙে গেলে সাধারণত শব্দ করে। তো হারুন ভ্যান চালক ভাবলো যে হয়তো এরকম কিছু একটা হয়েছে। যাই হোক, তিনি আর কোনো কিছু চিন্তা না করে আবারও সেই ভ্যানটা চালিয়ে সামনের দিকে যাওয়ার চেষ্টা করে। কিন্তু কিছু দূর যাওয়ার পর হঠাৎ করেই পিছন থেকে কেউ যেন ওনার নাম ধরে তার গলায় হুবহুব ডাকতেছে। এটা শুনে হারুন ভ্যান চালকের একদমই মাথা ঘুরে যায়। একদম, কি রে, আমার কণ্ঠ ব্যবহার করে আমাকেও কেউ ডাকছে। বিষয়টা তার কাছে একদমই মানে আশ্চর্য লাগে এবং তিনি সঙ্গে সঙ্গেই ভ্যানটা থামিয়ে দিলেন এবং থামিয়ে দিয়ে পিছনে তাকালেন, দেখলেন যে সেখানে কেউ নেই এবং তার পিছনে যে লাশটা ছিল সেই লাশটা ঠিক আগের মতোই একদম নিথর দেহটা পড়ে আছে। তখন সেই হারুন ভাই তার যে ভ্যানের নিচে যে কি বলে হারিকেনটা আছে সেই হারিকেনটা নিল এবং নিয়ে আশেপাশে একটু ভালোভাবে দেখলো, আলো হারিকেনের আলো যতটুকু যায় ততটুকুই দেখলো এবং দেখলো যে আসলে সেখানে কিছুই ছিল না। তখন তিনি আবারও ভ্যানটাকে তার জায়গা মতো বেঁধে আবারও ভ্যান চালা শুরু করলেন। কিন্তু কিছু দূর পর আবারও সেম গলায় কেউ তাকে পিছন থেকে হারুন বলে ডাকলো। এবার এই শব্দটা একদমই পরিষ্কার এবং শব্দটা মনে হচ্ছে ঠিক তার পাশে থেকে কেউ ডাকছে। এবার হারুন ভাই আরও বেশি ভয় পায়, সাথে সাথে ব্রেক করে এবং তিনি সর্বপ্রথম সেই যে মানে লাশটা আছে সেই লাশটার দিকে তাকালো এবং তার কাছে মনে হচ্ছে যেন লাশটা ভিতর থেকে কিছু একটা নড়ছে বা লাশটা আসলে কিছু বলতে চাইছে। তো এটা দেখে মানে হারুন ভাই বেশ খানিকটা অবাক হয়ে গেল এবং এক দৃষ্টিতে লাশটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার চেষ্টা করলো। আর ঠিক তখনই দেখলো যে লাশটা একটু কেমন যেন লড়ে গেল। যখনই লাশটা নড়লো তখনই মানে হারুন ভাই একদমই অবাক হয়ে গেল, দেখলো যে আসলে সমস্যাটা কি। তখন যখন আরেকটু মানে লাশটার কাছাকাছি গেল তখন দেখলো যে আসলে সেখানে কিছুই নেই, কোনো কিছুই হচ্ছে না। তখন হারুন ভাই মানে একটু চিন্তা করলো যে আসলে এত রাত্রে লাশ নিয়ে যাচ্ছি, হয়তো কোনো সমস্যা আছে। যাই হোক, এখানে আর থামাথামি করা যাবে না, লাশটাকে তার বাড়িতে পৌঁছে দিতে পারলেই তো আমার কাজ শেষ। তখন হারুন ভাই আর কোনো কিছু চিন্তা না করে সোজা ভ্যান জোরে টান দিল
কিন্তু আসলে ভাঙ্গা চাঙ্গা রাস্তা থাকার কারণে তিনি অত মানে শক্তিশালীভাবে ভ্যানটা নিয়েও যাইতে পারতেছে না। তারপর হঠাৎ করেই তাকে পিছন থেকে আবারও কেউ ডাকলো। এবার হারুন ভাই আর না থেমে তিনি তার যে আয়নাটা ছিল, মানে ভ্যানের সামনে তারা আয়না রাখছিল তখনকার যুগে, তো সেই আয়নাতে দেখলো যে তার পিছনে একজন বৃদ্ধ মানুষের মুখ, এবং মুখের যে চোখ দুটো ছিল সেই চোখ দুটো একদমই বদ্ধ, ঠোঁটগুলো লড়ছে। এবং সেটা দেখে হারুন ভাই সঙ্গে সঙ্গে পিছনের দিকে তাকালেন, এবং তাকাতেই উনি দেখলেন যে সেখানে কেউ নেই। এবং যখনই তিনি আবার আয়নার দিকে তাকালেন, দেখলেন যে আবারও সেই মুখটা, কিন্তু এবার সেই মুখটা আবারও ঠিক কাছাকাছি এসে গেছে। আর ঠিক তখনই সেই মুখটা দিয়ে একটা কথা ভেসে আসলো, আমাকেও সাথে নিয়ে যাও। এটা শুনে হারুন ভাই আর কিছু না ভেবে ভ্যানটা একদম খুব জোরে টান দিয়ে মানে টান দিতে শুরু করলো, আল্লাহ আল্লাহ বলতে বলতে। আর ঠিক তখনই উনি লক্ষ্য করলেন রাস্তার আশেপাশটা কেমন যেন একটা অদ্ভুত লাগতেছে। এতদিন তিনি এই রাস্তা দিয়ে চলাচল করেন, এতবার তিনি এই রাস্তা দিয়ে গেছেন, কখনোই এরকমটা মনে হয়নি। কিন্তু আজকে তারা হঠাৎ করে কি হলো, এবং তিনি হঠাৎ করেই তার মনে একটা প্রশ্ন জাগলো, কিরে আমি কি রাস্তা ভুল করে চলে এসেছে নাকি? তার এই রাস্তাটা আজকে হঠাৎ করে এরকম লাগতেছে কেন? এবং তার কিছুক্ষণ পর তিনি একদমই মানে গাড়ি থেমে দেয়। থেমে দিয়ে উনি বোঝার চেষ্টা করে যে আসলে রাস্তাটা কি ঠিকঠাক আছে কি না। এবং যখন রাস্তার আশেপাশের গাছপালাগুলো দেখে, রাস্তার যে আশেপাশের যে মানে তার যে কিছু মানে স্যাম্বল ছিল চেনার, সেই সব কিছুই ঠিকঠাক আছে। এগুলো দেখে তিনি বেশ খানিকটা অবাক হয়ে যায় যে কিরে, এটা তো আমার চেনা রাস্তাই, তাহলে এটা কিভাবে আমার কাছে অচেনা হয়ে যাচ্ছে। যাই হোক, তিনি ভাবছেন যে আসলে এই লাশটা তোলার কারণে হয়তো তার পিছনে কোনো অবয়ব বা কোনো জিন টিন টাইপের কিছু একটা তার পিছনে লেগেছে। তো সে এবার মনে মনে এরাদা করে পিছন থেকে যতই শব্দ হোক না কেন সে থামবে না। এবং এটা এরাদা করার পরেই সে আল্লাহ আল্লাহ বলতে বলতে ভ্যান চালিয়ে সামনের দিকে যায়। কিন্তু তার থেকে 10-12 হাত যাওয়ার পরেই সে দেখতে পারে রাস্তার মাঝখানে একজন মহিলা দাঁড়িয়ে আছে। মহিলা সাদা কাপড় পরা, চুলগুলো দিয়ে মুখটা একদম ঢেকে রাখা, মনে হচ্ছে যেন ভ্যানটা তার উপর দিয়ে চালিয়ে দিলেও সে একটু চুল পরিমাণও নড়বে না। আর ঠিক তখনই হারুন ভাই তার যে ভ্যানটা ছিল সেই ভ্যানটা ব্রেক করে। ব্রেক করার পর হারুন ভাই বলল, সামনে কে? আপনি এত রাতে এই রাস্তার মধ্যে কি করছেন? কিন্তু সেই মহিলা নড়া তো দূরের কথা, কথা বলা তো দূরের কথা, সামান্য চুল পরিমাণও তার যে কথাটা গায়ে লেগেছে, তার যে কানে শুনেছেন, তার কোনো রিয়াকশন হারুন ভাই পায় না। এবং এটা দেখে মানে কোনো কথা না বলে হঠাৎ করেই ওই যে হারুন ভাইয়ের যে পিছনে যে ভ্যানটা ছিল সেই ভ্যানটার দিক থেকে কেউ একটা বলতেছিল যে ওকে দেখছিস? এটা শুনে হারুন ভাই একদমই চমকে যায়, এবং সাথে সাথে কোনো কথা না বলে হারুন ভাই বলল, হ্যাঁ দেখেছি তো, কি হয়েছে? আপনি কে? আমার সঙ্গে কথা বলুন, আমার সামনে আসুন। আর ঠিক তখনই হারুন ভাই একদমই মানে নিস্তব্ধ হয়ে যাওয়ার মতো হয়ে যাচ্ছে, কারণ খুব সাহস নিয়ে কথাগুলো বলার পরেও কোনো যখন উত্তর আসতেছে না, তখন তো তার কাছে সত্যি ভয়ানক লাগার কথা। তখন ওই যে সামনের যে অবয়বটা ছিল, নারী অবয়ব, সেই নারী অবয়বটা বলল, তুই যেই লাশটাকে নিয়ে যাচ্ছিস সেই লাশটা আমার মেয়ের লাশ। আর এটা শুনেই হারুন ভাই সাথে সাথেই একদম ঠান্ডা হয়ে যায়, কারণ তিনি লাশটা যখন তুলেছেন তখন জিজ্ঞাসা করে নাই এটা কার লাশ, এটা কিসের লাশ। এই সব কিছু শুনে বা এই যে তার পিছনে যে লাশটা আছে এটা যে একটা মেয়ের লাশ, এটা শুনে রাসেল ভাই, ওই হারুন ভাই একদমই
পাক রুদ্ধ হয়ে যান। তখন উনি শুধুমাত্র কয়েক সেকেন্ডের জন্য ওনার চোখটা বদ্ধ করেন, আর চোখটা বদ্ধ করে খুলেই উনি দেখেন যে ওনার সামনে যে মহিলাটা ছিল সেই মহিলাটা আর নেই। এবং সাথে সাথেই উনি দৌড়ে ওনার যে ভ্যানটা ছিল সেই ভ্যানটার কাছে যান এবং যখন এই ভ্যানটার কাছে যান দেখেন যে লাশটা ঠিক আগের মতোই আছে, যেভাবে রাখা ছিল ঠিক সেভাবেই আছে। কিন্তু এই লাশটাকে যে উনি খুলে দেখবেন সেই খুলে দেখার সাহস ওনার হচ্ছে না। যাই হোক, উনি ভাবলেন যে কার লাশ হয় হোক, আমি শুধু লাশটা বাড়িতে পৌঁছে দিলেই তো আমার কাজ সব শেষ। তখন রাসেল ভাই কোনো কিছু না বুঝে উনি সরাসরি ভ্যানের মধ্যে বসেন এবং প্যাডেল চালা শুরু করেন। কিন্তু উনি স্পষ্টভাবে বুঝতে পারছেন যে ওনার প্যাডেলে কোন যেন একটা অস্বাভাবিক একটা শক্তি কাজ করছে। উনি কোনোভাবেই সেই প্যাডেলটা ঘোরাতে পারছেন না। আর ঠিক তখনই উনি শুনতে পাচ্ছেন যে আশেপাশের কোথাও মসজিদ থেকে আজানের মতো কিছু একটা শব্দ ভেসে আসছে, কিন্তু সেটা স্পষ্টভাবে আজান নয়। মনে হচ্ছে অনেকগুলো মানুষ একসঙ্গে ফিসফিস করে কিছু বলছে হারুন ভাইকে উদ্দেশ্য করে। আর ঠিক তখনই হারুন ভাই ভ্যান থেকে নামেন এবং নেমেই খুব জোরে দৌড় দিতে শুরু করেন। কিন্তু কয়েক পা সামনে যেতেই তার মনে হলো, কিরে, ভ্যান গাড়িতে তো একটা লাশ আছে, সেই লাশটাকে তো আমার তার পরিবারের কাছে দিয়ে আসতে হবে। যদি এই লাশটাকে আমি রেখে যাই তাহলে পরিবারের কাছে আমি কি জবাব দেব? শেষ পর্যন্ত হারুন ভাই সাহস করে আবারও তার ভ্যানের দিকে ফিরে এলো এবং লাশটার কাছে গিয়েই দেখলো কাফনের কাপড়টা উপরে কিছু যেন একটা দাগ পড়ে আছে, যেন মনে হচ্ছে লাশটা উঠে গিয়েছিল বা লাশটা কোনো কারণে কারোর সাথে কোলাকুলি করেছে, এরকম টাইপের মনে হচ্ছে তার কাছে। কারণ এই তার বুকটার সাইডে কিছু কাদা লেগে আছে এবং এটা দেখে লাশটা এরকম কিছু দেখে হারুন ভাই একদম ভয় কাঁপতে শুরু করে। কোনো কিছু বুঝতে পারতেছে না তিনি। তখন উনি বলেন যে আসলে লাশটার সঙ্গে যা কিছুই হোক, আমার সাথে তো কিছু হচ্ছে না, আর এই লাশটাকে তো আমার বাড়ি পৌঁছে দিতে হবে। তখন কোনো কিছু চিন্তা ভাবনা না করে সেই লাশটাকে নিয়ে ভ্যান গাড়ি খুব জোরে চালা শুরু করলেন। কিন্তু উনি দেখলেন যে ওনার ভ্যানটা এবার আগের থেকেও খুব দ্রুত চলছে এবং এই যে কাঁচা রাস্তার যে ভাঙা চাঙা জায়গাগুলো ছিল সেই ভাঙা জায়গাগুলোও তার কাছে এখন মনে হচ্ছে না। মনে হচ্ছে তিনি পাকা রাস্তায় কোনো একটা পাকা রাস্তা দিয়ে উনি যাচ্ছেন আর কি। তো কিছু দূর যাওয়ার পর উনি হঠাৎ করেই সেখানে সেন্সলেস হয়ে যান কোনো একটা অজ্ঞাত কারণে। কিভাবে হয়েছিল বা কিসের জন্য সেন্স হারিয়ে ফেলেছেন এটা উনিও নিজেও বলতে পারেন না। যাই হোক, তারপর উনি যখন ঘুম থেকে উঠলেন বা যখন ওনার চোখ খুলল তখন উনি দেখলেন উনি একটা বাড়ির বিছানাতে শুয়ে আছে। আর এইটা শুনে এইটা দেখে উনি বেশ খানিকটা অবাক হয়ে যান, কারণ উনি তো ভ্যান নিয়ে আসছিল, উনি তো ভ্যান নিয়ে একটা লাশ নিয়ে আসতেছিল, তাহলে উনি একটা বাড়ির মধ্যে আসলেন কিভাবে? কারণ এই যে মাঝখানে যে একটা সময় কেটে গেছে, এই সময়টা ওনার কিভাবে কাটলো এটা উনি কোনোভাবেই বুঝতে পারতেছিল না। আর ঠিক তখনই সেই বাড়ির মালিক আসে, সে বলে যে বাবা, কি হয়েছিল তোমার সাথে? গত রাতে রাস্তার মাঝখানে ওভাবে পড়েছিল কেন? তো তখন হারুন ভাই অন্য কিছু কথা জিজ্ঞাসা না করে সরাসরি বলেন, ভাই আমার ভ্যানটা ঠিক আছে তো? তখন সেই বাড়িওয়ালা বলেন যে ভাই আপনার ভ্যান ঠিকঠাক আছে, কিন্তু গত রাতে কি হয়েছে আপনি আমাকে বলুন। তখন হারুন ভাই সম্পূর্ণ ঘটনাটা সেই লোককে খুলে বলেন। আর এই লোকটা এই সমস্ত ঘটনা শুনেই বলে, আফসোস, এই রাস্তাটা এখনো ঠিক হয়নি। তখন হারুন ভাই ওনার কাছ থেকে জানতে চান, আসলে এখানে সমস্যাটা কি হয়েছিল একটু বলুন তো। তখন সেই লোক বলা শুরু করে, এই গ্রামের খুবই একজন ভালো মেয়ে ছিল এবং সেই ভালো মেয়ের
আর একটা মেয়ে ছিল। তার মেয়েকে নিয়ে সে এই গ্রামেই বসবাস করত, কারণ তার স্বামী মারা গিয়েছিল অনেক দিন আগে। এই মেয়ে আর মায়ের করুণ কাহিনী হয় এক সময়। এলাকার মানুষ তাদেরকে সাহায্য করলেও একটা সময় তারা কোনো না কোনোভাবে দারিদ্র্যের মধ্যে পড়ে এই এলাকা থেকে নিখোঁজ হয়ে যায়। তারা যে কোথায় গিয়েছিল, তারা কি আদৌ বেঁচে আছে কিনা, তারা কি মরে গেছে কিনা, নাকি তারা অন্য দেশে গেছে, এই সমস্ত কিছুর কোনোটাই তারা জানে না। এবং ওই কাহিনীটার ঠিক 1 বছর পর থেকেই অনেক মানুষ অভিযোগ করে এই রাস্তায় নাকি একজন মা এবং তার যে শিশু বাচ্চা আছে সেই বাচ্চাকে নিয়ে অনেক রকমের ভয়ানক ঘটনাই তারা কিন্তু দেখে। কিন্তু কখনো মানে এটার আসল যে কে করছে বা কিভাবে হচ্ছে এটার কোনো কুল কিনারা তারা কখনোই খোঁজেনি বা খোঁজার চেষ্টাও করেনি, শুধুমাত্র মানুষদেরকে সাহায্য করেই গেছে। কিন্তু কোনো কারণে হারুন ভাই সেখানে ফেসে গেছে আর কি। তখন সেই মুরব্বি বলে, বাবা আমাদের গ্রামের একজন হুজুর আছে, সেই হুজুরের কাছ থেকে যাওয়ার সময় তুমি একটা তাবিজ নিয়ে যাইও। এরপর রাসেল ভাই, সেই যে হারুন ভাই আছে, সেই হারুন ভাই সরাসরি সেই এলাকার যে ইমাম ছিল সেই ইমামের কাছে যায় এবং ইমাম সাহেবকে ঘটনা সম্পূর্ণটা বললে তো ইমাম সাহেব বলে যে আচ্ছা ঠিক আছে, আমি একটা তাবিজ দিচ্ছি, এই তাবিজটা চুবিয়ে 3 দিন পানি খাবেন এবং পরবর্তী সময় এই তাবিজটা কোমরে বেঁধে রাখবেন। মনে রাখবেন এই তাবিজটা আপনার জন্য সুরক্ষা কবচ। তো রাসেল ভাই এই ঘটনার পর অনেক দিন ধরেই ওই হারুন ভাই ভালো ছিল, কিন্তু হঠাৎ করেই তার কি যেন একটা সমস্যার কারণে তিনিও মারা যান। তো রাসেল ভাই এই ঘটনাটা আসলে আমি শুনেছিলাম, তো যদি ঘটনাটা ভালো লাগে তাহলে অবশ্যই ঘটনাটা শেয়ার করবেন। বাড়ি ফেনী জেলার সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামে। আর ঘটনাটি মূলত তারই যমজ ভাই শরীফুল ইসলাম নিকেলের সাথে ঘটেছে। তার নাম শাকিল এবং তার যমজ ভাইয়ের নাম হচ্ছে নিকেল। তো ওনারা 2 ভাই 1 বোন। ঘটনাটির সময়কাল 2005 কি 6 সালের দিকে। ওনার ভাই এবং উনি মানে শাকিল এবং নিকেল এই দুজন খুব ডানপিটে ছিলেন, বেশিক্ষণ ঘরে থাকতেন না। সকাল বিকাল দুপুর সন্ধ্যা যেটাই হোক না কেন টাইমের কোনো ঠিক ঠিকানা নেই, যখন ভালো লাগতো ঘরের বাইরে চলে যেতেন। আর ওনার যে ভাই নিকেল, তার একটি শখ ছিল, সেটি হচ্ছে বিভিন্ন ধরনের পাখি পালন করা। সে কি করত, বিভিন্ন গাছে উঠে যেত, উঠে গিয়ে বিভিন্ন পাখির বাসা থেকে পাখির ছানাগুলো নিয়ে আসতো। আর ওই ছানাগুলো পালা তার একটি শখ ছিল। একটি সময় সে আবার এগুলো ছেড়েও দিত। তো এভাবেই সে তার শখ পূরণ করত। আর ঘটনাটি যখন ঘটে তখন সময়টা ছিল শীতকাল। ঘটনাটি সূত্রপাত হয় একদিন দুপুর বেলায়। আর ওনাদের এলাকাতে পরিত্যক্ত ভুতুরে বাড়ি যেগুলো রয়েছে, মানে অনেকদিন পড়ে আছে, কেউ থাকে না, পুরাতন জমিদার বাড়ি গোছের এমন যে বাড়িগুলো, স্থানীয়ভাবে সেই বাড়িগুলোকে ছা বাড়ি বলা হয়। তো ওনাদের গ্রামে এমন একটি পরিত্যক্ত বাড়ি ছিল, আর ওই বাড়ির পেছনে অনেক বড় একটি চর ছিল। অনেকেই ওখানে চাষাবাদ করত। তো ঘটনাটি যেদিন সূত্রপাত হয় সেদিন দুপুরবেলা উনি বাড়িতেই ছিলেন, মানে শাকিল ভাই বাড়িতেই ছিলেন। আর ওনার ভাই নিকেল সে ওই দিন দুপুর বেলায় ওই দিকটাতে গিয়েছিল। ওই পরিত্যক্ত বাড়ির বেশ খানিকটা এগিয়ে গেলে, মানে ওই বাড়ি থেকে বেশ খানিকটা এগিয়ে গেলে ওই 2 ভাইয়েরই এক বন্ধুর বাসা ছিল। তো ওকে ডাকার জন্য গিয়েছিল। আর ঘটনাটি যখন ঘটে তখন কিন্তু 2 ভাইয়ের বয়সই 12-13 বছর এরকম। তো সেদিন কোনো কারণে ওই বন্ধুটি, যেই বন্ধুর বাড়িতে ওই নিকেল গিয়েছিল, সে বাড়িতে ছিল না। আর ওই বন্ধুর কাছে মোবাইল ফোনও ছিল না, যার কারণে যোগাযোগ করে যেতে পারেনি। তো আত্মীয় বাড়িতে গিয়েছিল মূলত তার ওই বন্ধু।
আর যেহেতু তার সাথে দেখা হয়নি, সে তখন কি করে যে সে যেই রাস্তা দিয়ে গিয়েছিল তখন কিন্তু ওই রাস্তাতে যাওয়ার সময় ওই পরিত্যক্ত বাড়ির কাছ দিয়ে যায়নি, কিন্তু ফেরত আসার সময় ওই পরিত্যক্ত বাড়ির ওইখান দিয়ে সে ফিরছিল। তো ওই পরিত্যক্ত বাড়ির পেছন দিকে একটি ছোটখাটো বাগান ছিল। যখন ওই বাগানের পাশ দিয়ে নিকেল আসছিল তখন সে দেখতে পায় যে স্বাভাবিক সাইজ থেকেও কিছুটা বড়, খুব বেশি বড় না, কিছুটা বড়, একদম ধবধবে সাদা দুটো বিড়াল ঝগড়া করছে। মারামারি করছে না, ওই যে আমরা অনেক সময় দেখি দুটো বিড়াল মুখোমুখি আক্রমণাত্মক ভাব থাকে, এমন একটা। তখন এই নিকেল সে চিন্তা করে যে এই দুটো বিড়ালের ঝগড়া থামিয়ে দেই, একটাকে আর একটা থেকে দূরে পাঠিয়ে দেই। এই চিন্তা করে কি করে দুটো ইট নিয়ে, ছোট ছোট দুটো ইট নিয়ে সে ওই বিড়ালের দিকে ছুঁড়ে মারে। তো এর মধ্যে একটা ইট একটি বিড়ালের গায়ে লেগে যায় এবং ইটের আঘাত খাওয়ার পর দুটো বিড়ালই ওখান থেকে দুই দিকে চলে যায়। এরপর স্বাভাবিকভাবেই নিকেল ওখান থেকে চলে আসে, কোনো সমস্যা হয়নি। কিন্তু বাড়িতে যখন ফেরত আসার পরপরই তখন নিকেল বাড়ির সবাইকে বলতে থাকে যে তার শরীর খুব খারাপ লাগছে এবং হাত পা কাঁপাকাঁপি করছে, এবং বাড়ির লোকজন দেখে আসলেই তাই। সাধারণত জ্বর আসার আগে এইরকম মনে হয় যে হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছে। একসময় বিকাল গড়িয়ে সন্ধ্যা নামে, এরপর সত্যি সত্যি এই নিকেলের গায়ে প্রচন্ড রকমের জ্বর আসে। শুরুতে এটাকে স্বাভাবিক জ্বর মনে করা হয়, যার কারণে এই শাকিল ভাই কি করেন, তার নিজের ভাইয়ের জন্য স্বাভাবিক জ্বরের যে ওষুধগুলো রয়েছে দোকানে গিয়ে সেই ওষুধ নিয়ে আসেন এবং তাকে খাইয়েও দেন। এদিকে তার বাড়ির সদস্যরা এই নিকেলকে গায়ে জলপট্টি দিয়ে দিচ্ছিল, কিন্তু কোনোভাবেই জ্বর কমছিল না। রাত যখন 9টা পার হয়ে গিয়েছে তখন শুরু হয় এই নিকেলের অস্বাভাবিক আচরণ। শুরুতে তার অসংলগ্ন কথাবার্তাকে জ্বরের ঘোরে যে ভুল বকছে এটা সবাই চিন্তা করেছিল আর কি, কিন্তু একটা সময় মনে হয় না, সে ভুল বকছে না। সে অদৃশ্য কিছু দেখে চিৎকার করে কান্নাকাটি করছে এবং বলতে থাকে, আম্মু আমাকে ওরা মেরে ফেলবে, ওরা আমার কাছে আসছে, আমাকে ধরে রাখো, আমাকে আমাকে যেন নিতে না পারে, আমাকে ধরে রাখো, এরকম বলতে থাকে। এই বলা বলিগুলো যখন তীব্র হয়ে যায় তখন সবাই বুঝতে পারে যে আসলে না, এটা তো শুধু ভুল বকাবকির মধ্যে সীমাবদ্ধ নয়। এভাবে যেহেতু কন্টিনিউ বলে যাচ্ছিল, তার চিৎকার চেঁচামেচিতে আশেপাশের লোকজনও চলে আসে যে কি হয়েছে। নিকেলের এই ধরনের আচার আচরণ দেখে প্রতিবেশী কয়েকজন বলে যে বিষয়টা কিন্তু মোটেও স্বাভাবিক মনে হচ্ছে না, নিশ্চয়ই ওর উপর খারাপ কিছু আসর করেছে। রাত তখন 10টা পার হয়ে গিয়েছে, আর গ্রামের বাড়িতে 10টা মানে কিন্তু অনেক রাত। এর মধ্যে কি হয় যে এই শাকিল ভাইয়ের খালা এবং খালাতো ভাইকে মোবাইল ফোনে খবর দেওয়া হয়, ওরাও তাড়াতাড়ি চলে আসে, ওদের বাড়ি বেশি দূরে ছিল না। তো ওনার খালাতো ভাই ওনাদের থেকে বয়সে বড়, বেশ বড় এবং খুব উঁচা লম্বা শক্ত সামর্থ্য মানুষ, তার নাম হলো রনি। তো রনিকে বলা হয় যে একে এখন কি করা যায়। তখন রনি বলে যে আমাদের পাশের গ্রামে একজন হাফেজ সাহেব আছেন, উনি একটা মসজিদ মাদ্রাসার দায়িত্বে আছেন, ওনাকে যদি এখানে নিয়ে আসা যায় তাহলে এই বিষয়টার একটা সুরাহা হতে পারে যদি আল্লাহ চান। কারণ উনি এই জিন রিলেটেড অনেক চিকিৎসা করে থাকেন এবং অনেকেই তার কাছে গিয়ে আল্লাহর রহমতে উপকার পেয়েছে। সঙ্গত কারণে সেই হুজুর, উনি একজন কোরআন হাফেজ ছিলেন, হাফেজ সাহেবের নামটা বলা যাচ্ছে না, তো ওনাকে ফোন করা হয়। ফোন করার পর উনি আসতে অপারগতা প্রকাশ করেন। কারণ হিসাবে তিনি জানান, যেহেতু তিনি এই জিন রিলেটেড ট্রিটমেন্টগুলো করে থাকেন, রাতের বেলা উনি একা বের হলে অনেক দুষ্টু জিনেরা ওনার ক্ষতি করে এবং ক্ষতি করার চেষ্টা করে। এই কারণে ওনার রাতের বেলা বের হওয়া নিষেধ। উনি বলেন যে যদি কোনোভাবে নিকেলকে তার কাছে নিয়ে আসা হয় তাহলে উনি চেষ্টা করবেন। যেহেতু আর কোনো উপায় ছিল না, তখন এই শাকিল ভাই, তার যে খালাতো ভাই রনি এবং শাকিল ভাইয়ের আম্মা, এই তিনজন মিলে
নিকেলকে নিয়ে যেতে থাকেন। নিকেলকে এই শাকিল ভাইয়ের যিনি চাচাতো ভাই রনি, তিনি কোলে করে রাখেন, কারণ সে হাঁটার মতো অবস্থায় ছিল না। আর ওই রনি ভাই বেশ শক্ত সামর্থ্য মানুষ, সুতরাং নিকেলকে আসলে কোলে করে রাখা ওনার জন্য কোনো ব্যাপারই ছিল না। আর খুব বেশি দূরে ছিল না সেই হুজুরের যেখানে উনি থাকতেন, একটি মাদ্রাসায় তো যাচ্ছিলেন। পথ ছিল কিন্তু একদম শুকনো। ওই রনি ভাই বলে ওঠেন যে কেন জানি এই নিকেলের শরীরটা অনেক ভারী হয়ে যাচ্ছে, উনি আর ধরে রাখতে পারছেন না। শুরুতে তিনি মনে করেছিলেন যে অনেকক্ষণ ধরে রেখেছেন, এই জন্য হয়তোবা সে ভারী হয়ে যাচ্ছে, কিন্তু আসলেই তা নয়। মনে হচ্ছে তার ওজন 5-6 মণ হয়ে যাচ্ছে, এমনটা। আর ওই সময় প্রচন্ড কুয়াশা ছিল, এমনিতে ওই সময় শীতকাল ছিল, মানে এত কুয়াশা, মানে হঠাৎ করে নেমে আসে, মনে হচ্ছে 2 হাত দূরের কোনো কিছু তখন দেখা যাচ্ছে না, এমন কুয়াশা। নর্মালি এত কুয়াশা কিন্তু পড়ে না, হ্যাঁ কুয়াশা পড়তে পারে, কিছুটা দূরে পর্যন্ত তো দেখা যাবে, কিন্তু এত কুয়াশা ওনারা কখনোই দেখেননি। তো ওনারা যখন তারপরও চেষ্টা করে এগিয়ে যাচ্ছিলেন, একটি কবরস্থানের পাশে চলে আসেন, ওই কবরস্থানটা পার হয়েই যেতে হবে। তখন ওই নিকেলের শরীরে নাকি প্রায় 3-4 জন মানুষের শক্তি চলে আসে। এমনিতে তো তার বডি ভারী হয়ে গিয়েছিল, তখন 3-4 জন মানুষের শক্তি চলে আসে। সে এমন ভাবে ওই রনি ভাইয়ের হাত চেপে ধরেছিল, তো রনি ভাইয়ের নাকি মনে হচ্ছিল যে তার হাত ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। আর যখন হাত চেপে ধরেছে, উনি আর ওই নিকেলকে মানে ধরে রাখতে পারেননি, উনি তাকে ওই কোলে নেওয়া অবস্থাতে উনি ঠাস করে পড়ে যান। উনি আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করেন নিকেলকে নিয়ে, কিন্তু নিকেল কিন্তু তার হাত ছাড়ছিল না এবং প্রচন্ড জোরে চেপে ধরেছে এবং প্রচন্ড ব্যথা লাগছিল তার। এত কিছু করার মধ্য দিয়েও অনেক কষ্টে তাকে সেই হুজুরের কাছে নিয়ে যেতে সক্ষম হন। তো হুজুর উনি নিকেলকে খুব ভালো করে দেখেন, দেখার পর তিনি বুঝতে পারেন যে তার উপর সত্যি সত্যি খুব শক্তিশালী কোনো জিন আছর করেছে। তো উনি নিকেলকে সামনে বসিয়ে নির্দিষ্ট কিছু রিচুয়ালের মাধ্যমে সেই জিনদেরকে হাজির করেন। মূলত 2টি জিন ছিল সেখানে। ওই জিনগুলো বলে যে এরা নিজেরা নিজেদের মতো করে খেলা করছিল, এরা তো ওই নিকেলের সামনে আসেনি, তাকে তো ভয়ও দেখায়নি, কিন্তু ও কেন অযথা ইট ছুঁড়ে মারল, এবং ওদের একজনকে যখন ইট ছুঁড়ে মারে, 2 জনকে মেরেছিল, একজনের গায়ে লেগেছিল একটা ইট, সে আহত হয়েছে। সুতরাং এর প্রতিশোধ না নিয়ে তারা যাবে না। যদি এমন হতো যে ওরা তাকে বিরক্ত করতে এসেছে, এই কারণে সে বাঁচার জন্য তাকে আঘাত করেছে, সেই বিষয়টা ভিন্ন হতো, কিন্তু ওরা তো তার কাছে যায়নি, তারা তো ছিল জঙ্গলের মধ্যে, কেন অযাচিতভাবে তাদের কর্মকাণ্ডে হস্তক্ষেপ করা হলো, এটা ছিল তাদের ক্ষোভ। যাই হোক, হুজুর তাদেরকে অনেক রিকোয়েস্ট করেন। রিকোয়েস্ট করার পর এই নিকেলের পক্ষ থেকে বারবার তাদের কাছে ক্ষমা চান। মূলত এই 2টো জিন শক্তিশালী হলেও তারা খারাপ জিন ছিল না, তারা যেতে রাজি হয়, কিন্তু বলা হয় যে যেহেতু তাদের শরীরে আঘাত করা হয়েছে, একটা কাফফারা দিতে হবে। সেটা হলো তাদের শরীরের, যেহেতু তারা একদম সাদা ধবধবে বিড়ালের বেশে ছিল, এই জন্য 2টো সাদা মোরগ কিনতে হবে। কেনার পরে এই 2টো মোরগ কোনো এতিমখানায় এতিম বাচ্চাদের দান করে দিতে হবে, তারা সেটা খাবে। যদি এই কাজটি করতে পারে তাহলে তারা ওকে ছেড়ে চলে যাবে আর ওকে ডিস্টার্ব করবে না। তো রাজি হয় তারা, এবং পরের দিনই গ্রামের বিভিন্ন জায়গায় খোঁজ লাগিয়ে 2টো সাদা মোরগ তারা পায়। এই সাদা মোরগ 2টি স্থানীয় একটি এতিমখানায় তারা দিয়ে আসে, এবং ওই দিনই তারা এই মোরগ 2টি জবেহ করে এবং বাচ্চাদেরকে খাইয়ে দেয়। এরপরেই নিকেল আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে, এবং এরপরে ওর সাথে আর কোনো ঘটনা ঘটেনি। এটি 90s-এ তার জীবনে ঘটে যাওয়া একটি কাহিনী, এবং তিনি এই জিনিসটি এক্সপিরিয়েন্স করেছিলেন তার একটি ওয়ার্ক ফিল্ডে। তিনি পেশায় একজন ডাক্তার, এবং তখন তিনি 90s-এ তিনি তখন প্রথম মেডিকেল থেকে পাশ করে বের হন, এবং তিনি তার পেশায় যোগদান করেন। তো তিনি পেশায় যোগদান করার পর তার প্রথম কাজ যেটা পড়ে
সেটা ছিল একটি হসপিটালে, এবং এটা শহর থেকে বেশ দূরে অন্য একটি জায়গায়, এবং সেই জায়গাটা বেশ গ্রাম এবং জঙ্গলা ঘেরা পাহাড়ি এলাকা। এবং সেই হাসপাতালে তিনি যখন জয়েন করেন, সেখানে গিয়ে দেখেন যে জায়গাটা মূলত টুরিস্ট স্পট, মানে এখানে সিজনে টুরিস্টরা বেড়াতে আসে। এবং বেশ যে হাসপাতালটায় তার জবটা হয় সেটা হচ্ছে বেশ পুরনো একটা হাসপাতাল। সেই হাসপাতালটা ব্রিটিশদের সময় তৈরি, এবং সেখানে সবগুলো রুম এবং সবগুলোর যেই স্থাপত্য, যে শৈলী, সবই সেই সময়কার। এবং তার কাছে বেশ লাগে, কারণ চারিপাশে বড় বড় গাছে ছাওয়া একটা হাসপাতাল, যে জায়গাটার ড্রাইভওয়ের যে ড্রাইভওয়ে যেটা আছে, লম্বা ড্রাইভওয়ে, সেখানকার পেভিংটা অনেক দূর পর্যন্ত গিয়েছে। এবং তিনি যখন সেখানে পৌঁছেছিলেন তখন বৃষ্টির সময়, বৃষ্টি হয়ে গেছে, ভিজে আছে জায়গাটা। বেশ লেগেছিল তার কাছে ড্রাইভওয়ে দিয়ে ঢুকে, কারণ পাতা পড়ে আছে চারিপাশে, অসাধারণ লাগছিল। তো তিনি এরকম ড্রাইভওয়ে দিয়ে যখন তিনি তার মূল হাসপাতালে আসলেন, ভেতরে ঢোকার পর তার কাছে কেমন জানি লাগা শুরু করলো, কারণ তার কাছে মনে হচ্ছে হাসপাতালটায় যতটুকু না মানুষ থাকার কথা তার থেকেও কম মানুষ, বেশ খা খা করছে, রোগী নেই একেবারেই। তো সেখানকার যিনি অ্যাডমিনিস্ট্রেশনে ছিলেন তিনি তাকে নিয়ে গেলেন এবং নিয়ে তাকে সবকিছু বুঝালেন যে ম্যাম, এখানে হচ্ছে এই অবস্থা, এখানে এরকম এরকম, আপনার ডিউটি এতটা থেকে এতটা, আমাদের এত সংখ্যক রোগী আছে, এবং যিনি সিনিয়র প্রফেসর যার কাছে আপনার রিপোর্টিং, তিনি কিন্তু এখন নেই, তিনি আসবে আরো 2 সপ্তাহ পর। তো শুক্লা শুনলেন এবং তিনি বুঝলেন, এবং তিনি বললেন যে আমাকে আরো একটু দেখান জায়গাটা, কারণ আমি হাসপাতালের সাথে একটু পরিচিত হতে চাই, আমার কাছে বেশ লাগছে এই জায়গাটা। যাই হোক, সে অ্যাডমিনিস্ট্রেশনের মানুষ যিনি ছিলেন, সেই মহিলা তাকে নিয়ে পুরো হাসপাতালের বেশ খানিকটা অংশ তাকে দেখালেন, এবং পুরো জায়গাটা বুঝালেন যে এখানে এই, এখানে সেই, এবং যেখানে তাদের মূল যে ওয়ার্ড, যেখানে নাকি মানে মানে মূল যেখানে মানুষজন থাকে আর কি, এক নাগাড়ে পাশাপাশি বেড রাখা থাকে, সেটা বেশ বড় একটা জায়গা। এবং শুক্লা দেখলেন সেই যে প্রথম যে ওয়ার্ডটা আছে, যেখানে বেশ অনেক রোগী থাকার কথা, সেই জায়গাটা একদম খালি, একদম খালি, এখানে কোনো মানুষই নেই। বিছানা আছে কিন্তু মানুষ নেই, কম করে হলো 20টি বিছানা সেখানে, এবং 20টা বিছানা কিন্তু বেশ বড় একটা হাসপাতালের জন্য, এবং এরকম রিমোট এলাকায়। এবং তার সাথে আরো হেঁটে গেলেন শুক্লা, এবং দেখলেন যে অনেকগুলো এরকম কামরা আছে, বড় বড় ওয়ার্ডের মতো, যেগুলো বন্ধ পড়ে আছে, সেগুলো তালাবদ্ধ, সেগুলোতে আসলে কিছুই নেই ভেতরে। তিনি জিজ্ঞেস করলেন যে এগুলো কিসের? বললো যে এগুলো ইমার্জেন্সি সময় ব্যবহার করার জন্য, এখন কিছু নেই। তো সেখানে তিনি আরো দেখলেন, সেই জায়গাটা পুরো ঘুরে দেখলেন, এবং ঘুরে দেখে তিনি বললেন যে ঠিক আছে, তাহলে আমি আজকে যাই। বলে আচ্ছা ঠিক আছে। তো শুক্লা হাসপাতাল থেকে চলে এলেন, এবং কেমন একটা ব্যাপার যে তিনি যখন হাসপাতাল ছেড়ে বেরোচ্ছেন, তার কাছে কেন জানি মনে হচ্ছিল যে পুরো হাসপাতাল কম্পাউন্ডটা তাকে ডাকছে, তাকে মানে বেরোতে দিতে চাচ্ছে না সেখান থেকে। ব্যাপারটা তার কাছে একটু অন্যরকম লাগলো, যে একটা হাসপাতাল এটা এরকম কেন হবে, মনে হচ্ছে যে একটা জীবন্ত হাসপাতাল, এই হাসপাতালেরই প্রাণ আছে। যাই হোক, শুক্লা ওখান থেকে চলে আসলেন, এবং তার বাসাটা বেশি দূরে ছিলেন না, কাছাকাছি। তো সেই দিন পার করে পরদিন তিনি যখন আসলেন হাসপাতালে, ওই দিন তিনি জয়েন করতে এসছেন, এবং তিনি তার মোটামুটি সবকিছু রেডি করে তার যেখানে তার বসার কথা কামরা, সেখানে গেলেন। এবং তার সাথে ওই দিন আয়া ছিল, এবং আয়া তাকে বলল যে ম্যাম, এখানে কিন্তু রোগী একদম আসেই না বলা চলে, আমাদের এখানে খুবই কম রোগী। এবং তিনি জিজ্ঞেস করলেন কেন কম রোগী, মানে কি এখানকার মানুষকে অসুস্থ হয় না? তো বললেন যে হ্যাঁ, অসুস্থ হয়, আসলে অসুস্থ হলেও তারা চেষ্টা করে যে হাসপাতালে না আসতে। বলে কেন? বলে যে এই জায়গাটা খুব কাছাকাছি, এই হাসপাতালটা এই এলাকার মধ্যে, মানে বেশ কাছাকাছি, বেশ মানুষের কাছে অ্যাক্সেসিবল, মানুষ কিন্তু সহজেই আসতে পারে। তো মানুষ এড়িয়ে চলে এই কারণে এই হাসপাতালটা কিন্তু একটু ভয় পায় মানুষ। তো শুক্লা জিজ্ঞেস করলেন ভয় পাওয়ার কারণটা কি? ভয় পাওয়ার কারণ হচ্ছে যে অনেকেই মনে করে এখানে ভূত আছে। একদম সরাসরি কথাটা বললো শুক্লাকে, এবং শুক্লা এটা শুনে বেশ বেশ অবাক হয়ে গেলেন। তিনি বললেন হাসপাতালে ভূত আছে, যেহেতু তিনি ডাক্তার, তার একটা জিনিস আমি খেয়াল করেছি, ডাক্তারদের মধ্যে অনেকেই আছেন যারা এই ব্যাপারগুলোতে মোটামুটি অ্যাকচুয়ালি বিশ্বাস স্থাপন করেন, অনেক ডাক্তারই আছেন। তো শুক্লাও এর ব্যতিক্রম না, তিনি মোটামুটি জিনিসটা বিশ্বাস ঠিকই করেন, কিন্তু তার কাছে একটু অবাক লাগলো যে মানুষ ভূতের ভয় হাসপাতালে আসতে চান না। জিজ্ঞেস করলেন যে ভূতের ভয় পাওয়া মানে কিরকম? বলে যে ম্যাডাম, এখানে আমাদের যে দোতলা দেখছেন, এই দোতলার এখানে অনেক সময় দেখা যাচ্ছে যে দৌড়াদৌড়ি করতে দেখে মানুষকে মানুষ। বলে মানে কাকে দৌড়াদৌড়ি করতে দেখে?
বলে যে এইখানে আগে যারা পুরনো রোগী মারা গিয়েছে তাদের অনেককেই মানুষ দৌড়াদৌড়ি করতে দেখে, এবং সেই প্রাচীন আমলের, এখনকার না, যেমন শ্বেতাঙ্গ দৌড়াদৌড়ি করতে দেখে উপরে। তো কথাগুলো শুক্লার কাছে মানে বেশ অড লাগলো। সে বললো যে আসলেই, নার্স বললো যে না, আমি দেখি নাই, বাট আমি শুনছি কথাটা। তো তখন শুক্লা বললেন যে আচ্ছা ঠিক আছে। যাই হোক, তিনি সেখানে কাজ করছেন, তার কাছে মোটামুটি বেশ ভালোই লাগছে। তার কাছে একা বসে থাকতেই বেশি এনজয় করছেন তিনি, এবং তিনি যেটা বলেছেন যে তার কাছে মনে হতো যে হাসপাতালটার প্রাণ আছে। এবং তিনি আসলেই দেখলেন নেক্সট কয়েকদিনের মধ্যে তিনি তেমন কোনো রোগী সেখানে দেখছেন না। মাত্র 2-3 জন রোগী এসেছেন, এবং এর মধ্যে কয়েকজন আছে ডায়রিয়াতে সিরিয়াস অবস্থা যাদের হয়েছে তারা এসছে, এবং তিনি তাদেরকে মোটামুটি ওষুধপত্র দিলেন, এবং 2-1 জন যারা অ্যাডমিট ছিলেন তাদেরকে সেই ব্যবস্থা করলেন, যেভাবে তাদেরকে ইন্টারভিনিয়াস দিয়ে যেভাবে করা যায়। কিন্তু এছাড়া তিনি কিন্তু তেমন একটা রোগী সেখানে দেখছেন না। আর আরেকটা ব্যাপার তিনি শুনেছিলেন এর মাঝে, যে হ্যাঁ, কিছু রোগী এখানে আসে যারা নাকি হঠাৎ করে কোনো অ্যাক্সিডেন্ট হয়, এই ধরনের রোগীগুলো নাকি হাসপাতালে আসে, কারণ তাদের আসলে এড়িয়ে যাওয়ার উপায় থাকে না, বা কেউ কোনো রকম অ্যাক্সিডেন্টে পড়ে গেছে কোথাও, বা আঘাত পেয়েছে, বা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, এরকম আসে। এবং অনেক সময় দেখা যাচ্ছে যে এখানে তাদের এই হাসপাতালটাতে একটা ফ্যাসিলিটিস আছে, কোল্ড স্টোরেজ, মর্গ ফ্যাসিলিটি। তো সেখানে যদি হঠাৎ কোনো এরকম অ্যাক্সিডেন্টের রোগী কোথাও অ্যাক্সিডেন্ট হয়, সেটাকে এনে এখানে রাখা হয়, এবং সেটাকে পরবর্তীতে মর্গে পাঠিয়ে দেওয়া হয়। পুলিশ এসে ভেরিফাই করে তো মর্গে নিয়ে যায় সেটা। তো এই জিনিসগুলো তিনি জানলেন হাসপাতাল সম্বন্ধে মোটামুটি। তো তিনি এরকম কাজ করছেন। তো একদিন দুপুরবেলা, তখন বেশ দুপুর, এবং সেই সময় বর্ষার সময় ছিল, বেশ বৃষ্টি হচ্ছে। এই সময় তার এখানে খবর আসলো যে তাদের এই গ্রাম থেকে একটা মেয়ে এসছে, মেয়েটা আত্মহত্যা করে মারা গেছে, এবং সেটার তাদের যে হাসপাতালের যে মোটামুটি একটা রিপোর্ট দরকার, ডাক্তারের রিপোর্ট, সেটার জন্য হাসপাতালে নিয়ে আসা হয়েছে, এবং সেটাকে দেখতে হবে, এবং ওনাকে ডাক্তার শুক্লাকে ভেরিফাই করতে হবে সেটা। তো ডাক্তার শুক্লা বললেন যে ঠিক আছে, আপনারা আগে তাকে রাখেন, কোল্ড যেখানে আছে ওখানে নিয়ে রাখেন, কোল্ড স্টোরেজ বা মর্গ যেটা আছে সেখানে রাখেন, আমি এসে পরবর্তীতে ভেরিফাই করছি। সে তার নার্সকে ইনস্ট্রাকশন দিলেন যে তাকে নিয়ে যেতে একটু পরে। তিনি এর মাঝে লাঞ্চ করছিলেন, তিনি তার লাঞ্চ সারলেন। লাঞ্চ সেরে তখন অলরেডি বেলা পড়ে গেছে, বিকেল হয়ে গেছে। তো তিনি খুঁজছেন নার্সকে, কারণ তিনি চাচ্ছেন যে তার সেই ফাইল নিয়ে, এবং তার এটা খুব কঠিন কোনো ব্যাপার না, তার যে এখানে ভেরিফাই করা, তিনি ইনিশিয়ালি এটা ভেরিফাই করবেন যে এটা একটা আত্মহননের কেস, তিনি জাস্ট লিখে দিবেন কাগজে, এবং তারপরে এটা চলে যাবে মর্গে, এবং মর্গের ডোমের রিপোর্ট অনুযায়ী সেটাতে পুলিশ যা ব্যবস্থা নেওয়ার সেটা নেবে। তো যাই হোক, তিনি বিকেল গড়িয়ে গেছে, তিনি উঠে খুঁজছেন, তার আসলে এই কাজটা করেই চলে যেতে হবে বাসায়, কারণ এরপর আর কোনো ব্যাপার নেই, সন্ধ্যা হয়ে যাবে। তার যে রোগীদের রাউন্ড ছিল দুপুরবেলা সেটা তিনি দিয়েছেন, এবং রোগীও বেশি নেই। তো তিনি খুঁজছেন নার্সকে, তিনি নার্সকে আর পাচ্ছেন না। এদিকে বেলা কিন্তু গড়িয়ে যাচ্ছে, তো তার কাছে একটা টেনশন লাগা শুরু করলো যে এটা কেমন কথা, মানে এখন যদি আমি লেট করে ফেলি, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর এইটা তো নিশ্চয়ই একটা, যেহেতু ডেড বডি পড়ে আছে, হোক সেটা কোল্ড স্টোরেজে থাক, তারপরও সেটার একটা ব্যাপার আছে, সেটা যে এতক্ষণ থাকবে এরকম তো কোনো কথা না, আর সবকিছুর একটা প্রসিজার আছে। তো তিনি হেঁটে বেরোলেন তার রুম থেকে, বেরিয়ে তিনি দেখলেন পুরো করিডোর খালি, করিডোরে কেউ নেই। তারপর তিনি একা একাই হেঁটে গেলেন তাদের যে ওয়ার্ড ছিল, ওয়ার্ডের দিকে। তো ওয়ার্ডে যে দেখলেন, ওয়ার্ডের মধ্যে 2 জন রোগী ছিল, 2জনই ঘুমাচ্ছে, আর আশেপাশে কেউ নেই, পুরো জায়গাটা খা খা করছে, এবং বিকেলে অসংখ্য পাখি ডাকছে, এবং পাহাড়ি এলাকা গাছগাছালিতে ভরা, এবং কিছু পাখি কন্টিনিউয়াসলি ডেকে যাচ্ছে, এবং সেই ডাকাগুলো নাকি মাথা ধরে যাওয়ার মতো। তিনি লিখেছেন যে তিনি যখন শহরে ছিলেন, কলকাতায় ছিলেন, এরকম পাখির ডাক তিনি কোথাও শুনেননি। তিনি মাঝে মাঝেই ভাবতেন যে এই পাখিগুলো কি, তিনি জিজ্ঞেস করবেন কাউকে, কিন্তু তিনি পরবর্তী তার মনে করতে পারতেন। তো ওই সময়টাতে এই নির্জনতার মাঝে ওই পাখি ডাকছে, ক্যাট 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 একটা শব্দের মতো চারিদিকে ডাকছে চারিদিকে। তো তার কাছে বেশ তার নার্ভের উপর চাপ পড়লো। তিনি যদিও একজন ডাক্তার, এবং তিনি শুনেছেন হাসপাতাল সম্পর্কে, এবং তিনি একটু অস্বস্তি ফিল করলেন। তো তিনি এখন নার্সকে যেহেতু খুঁজে পাচ্ছেন না, ভাবলেন আমি একাই উঠে যাই। তো তিনি সিঁড়ি দিয়ে দোতলায় উঠে গেলেন। তো দোতলায় উঠে তিনি দেখছেন যে করিডোরে একটা প্রান্ত পুরোই অন্ধকার, আর আরেকটা প্রান্ত দিয়ে
চলে গেছে সারি সারি রুম, যেগুলো নাকি তালা মারা, কোনোটার মধ্যে স্টোরেজ। এবং তিনি শুনেছিলেন তাদের সেই নার্সের কাছে যে ওই দোতলার ওই অংশগুলোতেই নাকি তিনি দৌড়াদৌড়ি করার কথা শুনেছেন যে নার্সের কাছে, যে এইখানে অনেক সময় পুরনো রোগীদের দৌড়াদৌড়ি করতে দেখা যায়। তো তিনি এই জায়গাটায় এসে কেন জানি তার জানি গা শিরশির করা শুরু করলো। আর তিনি যদিও একজন ডক্টর, বাট তিনি নতুন ডক্টর হয়েছে। তখন তার সব মনে পড়ছে যে এখানে রোগীরা আসতে চায় না ভয়ে, রোগীরা ভয়ে আসতে চায় না। তো যাই হোক, এগুলো সব মনে পড়ছে তার। তো তিনি উঠে দেখলেন যে করিডোরে একটা প্রান্ত অন্ধকার এবং আরো অন্ধকার হয়ে যাচ্ছে। যেই জায়গাটাতে কোল্ড রুমটা আর কি, কোল্ড স্টোরেজটা যেখানে রাখা আছে, সেই জায়গাটা আরো অন্ধকার হয়ে গেছে। আর ডান দিকে হালকা আলো আসছে করিডোরে, কারণ সেখানে জানালা আছে, জানালার আলো এসে পড়ছে করিডোরটার মধ্যে। তো তিনি কিছু ভেবে তিনি হাঁটা ধরলেন। তিনি ভাবলেন যে তিনি একাই যাবেন। তার হাতে কিন্তু তিনি সেই তার যে ক্লিপবোর্ড এন্ড ফর্ম এন্ড পেন নিয়ে এসছেন, এবং তার সাথে একটা ছোট্ট পেন্সিল টর্চ আছে যে তিনি দেখবেন আর কি। যাই হোক, তিনি ঢুকলেন, প্রথম রুমটাতে ঢুকলেন। ঢুকে তিনি সেখানে দেখছেন যে অন্ধকার একটা রুম, সেখানে কিন্তু আলো নেই, বেশ অন্ধকার। তিনি পেন্সিল টর্চটা জ্বেলে নিলেন হাতে। জেলে তিনি খুঁজলেন পাশে বাতির সুইচ কোথায়। খুঁজে পাচ্ছেন না, একটা সুইচ টিপ দিলেন, তিনি বাতি জ্বলে উঠলো। তো বাতিটা জ্বললো ঠিকই, কিন্তু ঠিক সেই রুমের জ্বললো না, তার পেছনের রুমে জ্বলে উঠলো। খুবই আশ্চর্য লাগলো তার কাছে যে এই বাতির সুইচটা এইখানে, কিন্তু আলো জ্বলছে পেছনে। তো সেই পেছনের আলোটা এসে এখানে পড়ছে। তো বেশ খানিকটা ডিফারেন্ট টাইপের আলো তৈরি করেছে এই রুমটাতে। পেছনের আলো মাঝখানে রুমে পড়েছে, সেটার কিছু অংশ যেয়ে পড়ছে সামনে, এবং তিনি সেটাতেই দেখছেন যে সামনে সেই কোল্ড স্টোরেজের দরজা। এবং এটা হচ্ছে কাইন্ড অফ লাইক ফ্রিজারের দরজার মতো। আপনারা জানেন বড় ফ্রিজারের যেরকম দরজা থাকে, একটা বেশ বড় দরজা থাকে, সেরকম একটা দরজা। তো তিনি হেঁটে হেঁটে সেই দরজার দিক গেলেন। তার কিন্তু বেশ অস্বস্তি লাগা শুরু করেছে, ভয় লাগা শুরু করছে। তিনি একবার ভাবছেন যে আমি কি পেছনে ফিরে যাব, আমি কি চলে যাব পেছনে, মানে শুড আই লিভ। কারণ তার মনে হচ্ছে যে আমার আশাটা মনে ঠিক হয়নি, কারণ কেউ নাই। তিনি একদম মানে একাকী, কোনো নিস্তব্ধ জায়গা। এবং আপনারা বুঝতে পারছেন পাহাড়ি এলাকা কিন্তু অনেক নীরব হয়, এবং সেটা কিন্তু ব্যাপক এলাকা। মানে আপনারা যারা পাহাড়ি এলাকায় গিয়েছেন, এমনকি বাংলাদেশেও যারা গিয়েছেন, তারা বুঝবেন পাহাড়ি এলাকা কিন্তু ব্যাপক। এবং এরকম একটা জায়গায় তিনি বেশ ভয় পাচ্ছেন, এবং সেই পাখির ক্যাটক্যাট ক্যাটক্যাট ডাক তিনি শুনতে পাচ্ছেন সেখানেও। তো তিনি যে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন না, আমি ঢুকবো রুমে। তো তিনি হেঁটে গেলেন, যেহেতু তার সাথে পেন পেপার সব আছে। তিনি আস্তে করে দরজাটা খুললেন। দরজাটা খোলার পর দেখলেন এই রুমটা অন্ধকার, কিন্তু তিনি বুঝতে পারছেন মানে এইখান থেকে যে হালকা আলো আসছে, সেই হালকা আলো যে পড়ছে রুমের ভেতরে। তো তিনি বুঝতে পারছেন যে সেইখানে রুমটা অন্ধকার হলেও পেছনের যে আলোটা আছে সে রুমে এসে পড়ছে, এবং এক ঝলক ঠান্ডা বাতাস তার গায়ে এসে লাগলো। এক ঝলক ঠান্ডা বাতাস, মানে রেফ্রিজারেটর খুললে যে বাতাসটা আসে সেটা কিন্তু খুবই কম, কিন্তু এটা কিন্তু একটা বড় রুম। সেই রুমের মধ্যে পুরো রুমটাই কিন্তু একটা ফ্রিজার, সেটার বাতাস এসে লাগলো। তো তিনি বেশ অস্বস্তি ফিল করলেন। তো পেছনের আলো এসে পড়ছে, এবং তিনি সে পেছনের আলোতে বুঝতে পাচ্ছেন ঘরের মাঝখানে একটা উঁচু কিছু রাখা, সেখানে কিছু একটা আছে তিনি বুঝতে পারছেন, এবং তিনি স্পষ্ট বুঝতে পারছেন এটাই হচ্ছে সেই ডেড বডি। তিনি আর কিছু না করে তিনি আস্তে করে হাতের বাদিকে খুঁজলেন, এবং তিনি বাতি পেয়ে গেলেন। সে রুমের বাতিটা জ্বেলে দিলেন। তো বাতিটা জ্বলে উঠলো। এই বাতিটা কিন্তু এটা একটা স্পটলাইটের মতো, এটা আসলে পুরো রুমটাকে আলোকিত করে না। এটা জ্বলে উঠলো জাস্ট লাইক যে খাটিয়াটার উপর যে ডেড বডিটা রাখা সেখানে। এবং তিনি আলোতে একটা সিন দেখলেন, দেখে তিনি কেঁপে উঠলেন। কারণ তিনি দেখলেন যে সেই যে খাটিয়ার মধ্যে, মানে খাটিয়া মানে একটা বেড, একটা স্টিল কেস বেড আর কি, একটা স্টিলের বেড আর কি, সেটার উপরে একটা ডেড বডি রাখা, একটা মেয়ের ডেড বডি। তার মুখটা হা হয়ে আছে, মুখ থেকে জিভটা বেরিয়ে আছে, বেশ মানে জিভটা এরকম বেরিয়ে গেছে, মুখটা হা হওয়া। তো এই সিনটা তিনি ডাক্তার হিসেবে এই ধরনের ডেড বডি তিনি দেখেছেন, কারণ তার এই ধরনের ডেড বডির উপর কাজ করতে হয়েছে যখন তিনি স্টুডেন্ট ছিলেন। কিন্তু প্রথম এরকম একটা এনভায়রনমেন্টে এরকম নীরব নিথর, সেখানে নীরব বলবো না কারণ চারিপাশে সেই শব্দটা আছে,
কিন্তু বেশ বিভৎস লাগছে শব্দটা তার কাছে। তো তিনি এটা তার কাছে বেশ ভয়ের মনে হলো। তিনি একবার এমনও ফিল করলেন যে তিনি ছুটে বেরিয়ে যাবেন রুম থেকে। তো তিনি তা না করে তিনি আস্তে আস্তে হেঁটে গেলেন, তার হাতের ফ্ল্যাশ লাইটটা ধরলেন, তিনি কাছে গেলেন, যে ডেড বডির উপর আলো ফেললেন এবং আলো পড়ে তার কাছে মুখটা আরো অন্যরকম লাগা শুরু করলো। মানে ডিফারেন্ট টাইপস অফ একটা লুক, জিভটা হা করে আছে, মানে মুখটা হা করা, জিভটা বেরিয়ে আছে এবং তিনি খেয়াল করলেন গলার দিকে কণ্ঠনালী, সেখানে দেখলেন কালো দাগ। তিনি বুঝতে পারলেন যে এটা আসলেই একটা সুইসাইড কেস, এটা দড়ি নিয়ে মারা গেছে। তো তিনি চোখ খুলে চোখে আলো ফেললেন, যেটা কোনো প্রয়োজন ছিল না। তারপরও তিনি দেখলেন যে হ্যাঁ, চোখটা আলার্ট করছে না, মানে এটা মানে ইটস এ ডেড বডি। তিনি সেই লাশের আরো টুকিটাকে পরীক্ষা করলেন, পায়ের আঙুল ইত্যাদি ইত্যাদি পরীক্ষা করলেন। পরে তিনি বুঝতে পারলেন এখন কিন্তু তার মধ্যে আবার সাহসটা ফিরে আসছে। তিনি মোটামুটি ব্যাপারটা অ্যাবসর্ব করে ফেলেছেন। তার কাছে আর সেরকম লাগছে না। তিনি সবকিছু নোট নিলেন, সেখানে দাঁড়িয়ে তার ফ্ল্যাশ লাইটটা রেখে পাশে নোট নিয়ে তিনি তার ফ্ল্যাশ লাইটটা আবার নিলেন, নিয়ে তিনি আবার বেরিয়ে যাচ্ছেন। তো বেরিয়ে গিয়ে তিনি আলোটা বন্ধ করে দিলেন রুমের এবং তিনি দরজাটা বন্ধ করবেন। তিনি যে বেরিয়ে আসছেন, পেছন থেকে তিনি একটা কথা শুনলেন, কণ্ঠটা জাস্ট লাইক অন্ধকারের মধ্যে পেছন থেকে কোন নারী কণ্ঠ যদি বলে আম্মু, এরকম একটা কণ্ঠ। তার সারা শরীরের রোম সব দাঁড়িয়ে গেল। মানে সে মানে কোনো মানে করতে পারলো না, সেন্স করতে পারলো না, যে একদম স্পষ্ট তিনি শুনলেন যে বাংলায় বলছে আম্মু। এবং তিনি বেশ মানে ভয়ে, মানে তার ভেতর থেকে মনে হলো যে তার আত্মা বেরিয়ে গেছে, এত ভয় পেয়েছেন তিনি। তিনি ঠিক কি করবেন ঠিক বুঝতে পারছেন না। তিনি তখন ঠিক দরজার মাঝামাঝি বসে আছেন, ঠিক খোলা দরজার মাঝামাঝি তিনি শ্যাট করে বেরিয়ে আসেন রুম থেকে, দরজাটা টেনে দিলেন ভয়ে, প্রচন্ড ভয়ে, এবং তিনি হাঁটা শুরু করলেন সামনের দিকে। তিনি বেরিয়ে যাবেন, সামনে কিন্তু অন্ধকার হয়ে গেছে এখন, অন্ধকার মানে সাঁঝের অন্ধকার পড়েছে, পুরো অন্ধকার হয়ে গেছে। তিনি যখন কয়েক পা এগিয়ে চলে আসছেন এদিকে, তখন তিনি আবার শুনলেন আম্মু। এবার তিনি পিছন ফিরে তাকালেন, পিছন ফিরে তাকিয়ে দেখলেন সেই যে ডেড বডিকে তিনি রেখে এসছেন রুমের ভেতরে, সেটা ঠিক রুমের বাইরে বসে আছে। তার চুল এলোমেলো সামনের দিকে, কিন্তু তার থুতনিটা নিচের দিকে করা, এবং সেই ডাক দিয়েছে। এবং ডাক্তার যখন ফিরে তাকিয়েছেন, সেই আধো অন্ধকারে তিনি দেখলেন যে ডাক্তারের দিকে সে উপর দিকে তাকিয়ে আছে, এরকম করে তার দিকেই তাকিয়ে আছেন। এবং তিনি প্রচন্ড রকমের ভয় একটা চিৎকার করলেন, চিৎকার করে দৌড় দিলেন সেখান থেকে। তিনি দৌড়ে যখন সিঁড়িতে আসছেন, তিনি পা পিছলে পড়েও গেলেন নিচে, এবং সিঁড়িতে পড়ে নিচে তিনি তার মাথা কেটে ফেললেন, এবং তিনি কিছু বোঝার আগে তার জ্ঞান হারালেন তিনি। এবং তিনি কতক্ষণ তিনি এরকম ছিলেন তিনি বলতে পারবেন না। তো তার জ্ঞান ফিরেছে অনেকক্ষণ পরে। তার নার্স দেখলেন যে তিনি তাকিয়ে আছেন নার্স তার দিকে, এবং তিনি তার যে কামরা সেখানে শোয়া, তার কপাল কেটে গেছে, নার্স সেখানে ব্যান্ডেজ করছে, এবং নার্স বলছে যে ম্যাম আপনি ঠিক আছেন। তখন তিনি বললেন যে আমি ঠিক আছি, কিন্তু আমি অনেক ভয় পাইছি। তো তিনি পানি খেতে চাইলেন, জল দাও, তখন তাকে পানি এনে দিলেন, সেই নার্স এনে পানি দিলেন তাকে, এবং তিনি পানি খেয়ে অনেকক্ষণ তার তৃষ্ণা মিটলো না। তিনি অনেকক্ষণ বললেন যে আরো জল দাও, তারপর তাকে আরো অনেক পানি দেওয়া হলো, এবং তিনি পানি খেয়ে একসময় নার্স তাকে জিজ্ঞেস করলো যে কি হয়েছিল। তখন তিনি বললেন যে আমি এরকম ব্যাপার দেখেছি উপরে। তখন নার্স তার সাথে কথা বললো যে আসলে ম্যাম আপনি তো আসলে যেটা দেখেছেন, এটা আসলে এখানে এই ধরনের ভয়ের ব্যাপারগুলো মাঝে মাঝেই ঘটে, অনেকেই দেখে। এর আগেও অনেকে আপনার আগে ডাক্তার এসছেন যারা এখানে জব করা থেকে চলে গেছেন, এখানে হয়তো উল্টাপাল্টা কিছু জিনিস দেখে এখানে থাকেননি। আর ব্যাপারটা হচ্ছে যে আপনিও বাঙালি, আমিও বাঙালি, আর খুবই দুর্ভাগ্যের ব্যাপার, বা আপনি যদি মানে জিনিসটা ভাবেন, যেই রোগীটা এসেছিল সেটাও কিন্তু বাঙালি রোগী, এবং যে মানে যে আত্মহত্যা করেছে সেও বাঙালি, আর ওই বডিটা কিন্তু এখনো উপরেই আছে। এবং আমরা কিন্তু এখানে এসে আপনাকে যখন পেলাম, তারপর আপনাকে আমি আর সাথে আরেকজন ওয়ার্ড বয় মিলে নিয়ে এসেছি, সেখানে শোয়াইছি, এবং আমরা অনেক ভয় নিয়ে জাস্ট আপনার প্রতি একটা মায়া থেকে আমরা এখানে আছি। আমরা কিন্তু এখানে থাকি না, আমরা এখানে মানে এই সন্ধ্যা হয়ে যাওয়ার পর আমরা এখানে থাকিই না, এবং শুধু আপনার প্রতি মায়া ছিল বলেই আমরা এখানে আছি।
আর এখন আপনি, আমি আর এই ওয়ার্ড বয় একসাথে বেরিয়ে যাব এখান থেকে। এবং ওইখানে আপনি যেহেতু গিয়েছিলেন, আপনি বললেন যে আপনি রুম লাগিয়ে দিয়েছেন, তার মানে ওই ডেড বডি এখানে আছে এবং কালকে সেটার ব্যবস্থা করা যাবে। আজকে আর কিছুই করার দরকার নেই। তো যাই হোক, ডাক্তার শুক্লা তখন তাদের সাথে সেখান থেকে বেরিয়ে আসলেন এবং তার শরীর কাঁপছিল এবং তিনি দ্বিতীয় দিন আসলে হাসপাতালে যেতেও চাচ্ছিলেন না। যেহেতু তিনি সেখানে রিপোর্ট করেছেন, তিনি তার বাসা থেকেই খবর দিলেন হাসপাতালের মানুষকে যে সেই রিপোর্টটা কি, রিপোর্টটা দিয়ে যাতে ডেড বডিটা পুলিশের কাছে হ্যান্ড ওভার করে দেওয়া হয়। তো সেটা করে দেওয়া হলো এবং তিনি অ্যাকচুয়ালি সেই তার পোস্টে ডাক্তার শুক্লা ফেরত যাননি। তিনি সেখান থেকেই আসলে সেখানে ইস্তফা দিয়ে বলেছিলেন যে আমার পথে আর এখানে কাজ করা সম্ভব না। তিনি ব্যাক করে চলে এসেছিলেন কলকাতায় এবং তিনি আর সেখানে জয়েন করেননি কাজে। তো এই ছিল ডাক্তার শুক্লার কাহিনী এবং আপনাদের সাথে শেয়ার করলাম। ঘটনাটি আমাদেরকে মেল করেছেন বেশ কয়েকদিন আগে, তাই ফাজমান পবিত্র ভাই। এটা 2003 সালের ঘটনা। ওনার ফুফুর বাড়ি তখন ছিল লালবাগে। সেই বাসায় মূলত ঘটনাটা ঘটে। তো ওনার ফুফাতো ভাই একটা কুকুর পালতো। সেই কুকুরটার বয়স ছিল আনুমানিক 2 বছর। তো 8 মাস হয় ওনার কুকুরটা বাসায় পালে। তো কোনো একদিন রাতে সেই ফুফাতো ভাই উনি সেই কুকুরটাকে নিয়ে রাস্তার গলির মুখে উনি হাঁটাহাঁটি করছিল। কোনো একটা কারণে সেই কুকুরটা ছুটে চলে যায় এবং তাকে আর পাওয়া যায় না। অনেক খোঁজাখুঁজি করা হয়, পাওয়া যায় না। এবং ওনাদের পরিবারের সাথে কুকুরটা এতটাই ফ্যামিলিয়ার হয়ে গিয়েছিল যে পরিবারের প্রত্যেকটা সদস্য খুব মন খারাপ করে কুকুরটা হারিয়ে যাওয়ার পরে। 2-1 দিন পর রাতে তখন 2:30 সেই ফুফাতো ভাই তিনি হালকা হালকা ঘুমের মধ্যে আছেন। তো তিনি একটা আওয়াজ পাচ্ছেন, একটা কান্নার আওয়াজ ছিল সেটা। উনি খেয়াল করে দেখে যে একটা কুকুর কান্না করছে। উনি ভাবে হয়তো রাস্তার মধ্যে কোনো কুকুর কান্নাকাটি করছে, এজন্য তিনি অতটা গুরুত্ব দেন না, তিনি ঘুমায় যায়। এরকম টানা 3-4 দিন হতে থাকে। প্রতি রাতেই একই সময় কুকুরের কান্নার আওয়াজ। 5ম দিন তিনি ভাবে যে আসলে আজকে দেখবে যে কুকুরের কান্নার আওয়াজটা আসলে হয় নাকি এবং কি ঘটে। তিনি জোর করে ওনার বারান্দা গিয়ে দেখবে। উনি আবার শুতে যায়। রাতে তখন 2:15 একটা কুকুরের কান্নার আওয়াজ আসছে এবং ওনার যে বারান্দা আছে সেখান দিয়ে কান্নার আওয়াজটা আসতেছে। তিনি তারপর সে বারান্দায় গিয়ে দেখতে পায় একটা মহিলা ওনার যে বারান্দাটা আছে সেখানে ঝুলন্ত অবস্থায় দাঁড়িয়ে আছে এবং সে মহিলাটা নিজের মুখ থেকে এরকম কান্নার আওয়াজ করছে। কালো পোশাক পরা ছিল মহিলাটা এবং ওনাদের বিল্ডিংটা এতটা উঁচু ছিল যে পাশের বাসার থেকে কেউ লাফতে আসবে এরকম হওয়ার কথা না। উনি চিৎকার দেয়। ওনার রুমে সবাই তাড়াহুড়া করে আসে এবং উনি বলে যে বারান্দায় কিছু একটা তিনি দেখেছে। সবাই বারান্দায় গিয়ে দেখে কিছুই নাই। এরপর ওনাকে বুঝায় যে হয়তোবা তুমি স্বপ্নে দেখছো, খারাপ কিছু একটা হইতে পারে, এটা ভুলে যায়, এটা তেমন কিছু হয় নাই। ওনাকে কোনো রকম বুঝ দেওয়া হয়। তারপর এরকম কান্নার আওয়াজ আর আসে না। কিন্তু সমস্যা আরেকটা ঘটে। এখন দিনের বেলা দেখা যায় যে বাসার যে মেঝে বা দেয়াল আছে এখানে রক্তের ছোপের মতো লাল লাল ছোপ কিছু একটা দেখা যায় প্রায় সময়। তারপর বাসা সবাই ভাবে যে এটা হয়তো অন্য কিছু একটা হবে, ওরা ততটা গুরুত্ব দেয় না। বেশ কয়েকদিন পর সেই তাই ভাইয়ের ফুফু তিনি রাত্রে 11টা কি 12টার দিকে ডাইনিং রুমের যে পাশে যে বেসিনটা ছিল সেখানে দাঁত ব্রাশ করছিল। বাসার সবাই তখন প্রায় ঘুম। উনি যখন দাঁত ব্রাশ করে ফ্রেশ হচ্ছিল, মুখটা ধোয়ার পর উনি আয়নাতে দেখতে পাচ্ছে যে ওনার পিছন সাইডে কোনো একটা মহিলা দাঁড়িয়ে আছে এবং সেই মহিলাটা চুল ছাড়া অবস্থা এবং তার মুখে রক্ত ছোপ ছোপ এবং ওনার দিকে একটা বাজে হাসি দিয়ে আছে। উনি জোরে একটা চিৎকার দেয় এবং সেন্সলেস হয়ে যায়। বাসায় যারা ছিল তারা দ্রুত আসে। ওনাকে পানি ছিটানোর পর উনি সেন্সলেস থেকে উনি কিছু সেন্সে ফিরে বাসাবাকে তিনি ঘটনা বলার পর বাসায় যে ওনার হাজবেন্ড ছিল, সেই ফুফুর হাজবেন্ড, উনি বলতেছে ঠিক আছে ফজরের পর দেখি মসজিদে গিয়ে হুজুর নিয়ে আসবো, দেখি কি সমস্যা হয়েছে সেটা জানা যাবে। এরকম ফজরের পর হুজুরকে আনা হয়। হুজুর পুরাটা ঘটনা তিনি শুনে এবং তিনি শুনে বলতেছে যে ঠিক আছে আমি বাসাটা দেখে গেলাম, আর কিছু পরা পানি দিয়ে যায় বাসাটা ছিটান, আর একদিন পরে আমি এটার একটা সমাধান করবো। আমি আমার সাথে যে জিন আছে তার সাথে একটু কথা বলে দেখি সে কি বলে। তো সেই হুজুর তিনি চলে যান, একদিন পর আসে। তো তিনি আসার পর বাসার সদস্য যারা ছিল তাদেরকে উদ্দেশ্য করে বলতেছে দেখেন আমি কিছু বিষয়ে কথা বলবো, হয়তো আপনারা বিশ্বাস করতে পারবেন না, কিন্তু এটা একটা বাস্তব কথা যেটা আমি এখন বলতে যাচ্ছি। তো সেই হুজুর বলে যে কিছু জিন আছে খারাপ প্রকৃতির, তারা করে কি যে আপনারা যখন পোষা প্রাণী এরকম পালেন, যদি এগুলো হারায় যায়
তারপর কিন্তু আপনার যে মনের মধ্যে দুর্বলতাটা কাজ করে, তখন কিন্তু এই খারাপ জিনগুলো আপনাদের মনে অ্যাটাক করে এবং তারা নানাভাবে ভয় দেখাতে পারে। এটা কিন্তু সম্ভব হতেই পারে এবং আপনাদের মাঝেই এই সমস্যাটা হয়েছে। আপনার সেই কুকুরটাকে হারিয়ে ফেলেছেন, তারপর মনে করছেন যে কিছু একটা ঘটছে, ঠিকই ঘটছে, তবে এটা খারাপ কিছু একটা হবে যেটা আপনাদের এখানে আসর করছে এবং এটা আপনাদের দুর্বলতাকে কাজে লাগিয়ে আপনাদেরকে ভয় দেখাচ্ছে। সেটা হুজুর বলে এবং হুজুর বলে যে ঠিক আছে, আমি এটা ঘরটা বন্ধ করে দিচ্ছি, আশা করি সমস্যা হবে না। এটা অনেকের ঘরে এরকম ঘটে, ভয় পাওয়ার কিছু নাই। তারপর সেই হুজুর ঘরটা বন্ধ করে দেয়, তারপর খুব একটা সমস্যা সেরকম হয় না। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। প্রিয় লিসেনার্স, এতক্ষণ থেকে আমি আপনাদেরকে বেশ কয়েকটি ভয়ানক ঘটনা শোনানোর চেষ্টা করেছি। যে ঘটনাগুলো আপনাদের মাঝে উপস্থাপন করেছেন আমার সবার প্রিয় আর যে রাসেল ভাই, আর যে আফরান ভাই, ডক্টর আলিফ ভাই, বাবু ভাই, আর যে শাফিন ভাই সহ আমি শাকিল আহমেদ বেশ কয়েকটি বাস্তব অভিজ্ঞতার ভয়ানক ঘটনা শেয়ার করেছি। প্রিয় লিসেনার্স, এই ঘটনাগুলো শোনার পর, এই ঘটনাগুলো শুনে আপনাদের মন্তব্যকে অবশ্যই কিন্তু আপনাদের একটা গুরুত্বপূর্ণ মন্তব্য করে যাবেন। এবং যারা যারা নতুন এসেছেন আমাদের এই চ্যানেলটিতে, যারা নতুন এসেছেন তাদের কাছে আমি রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন। এবং আজকের যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন এবং এই ভিডিওটি আপনাদের যে বন্ধুবান্ধব আছে যারা এরকম ভয়ানক ঘটনাগুলো পছন্দ করে তাদের কাছে শেয়ার করবেন। তো প্রিয় লিসেনার্স, আমি আমাদের আজকের এই এপিসোডটি এখনই শেষ করব, কিন্তু ভিডিওটি শেষ করার আগে ছোট্ট করে একটা রিকোয়েস্ট থাকবে। আপনারা যারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন এবং আপনারা শুনতে চান এমন যদি কোনো ভয়ানক ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কাছে সেগুলো জানাবেন। আমরা সেই অনুযায়ী আপনাদের যেই ঘটনাগুলো শুনতে মন চায়, যেমন আছে মর্গের ঘটনা, হসপিটালের ঘটনা, তারপর হচ্ছে বাসাবাড়ির ঘটনা, অনেকেই শুনতে চান, অ্যাম্বুলেন্সের ঘটনা, মাছ ধরার ঘটনা, তারপর তান্ত্রিকের ঘটনা, গ্রামের তো ভয়ানক ঘটনা সবাই শুনতে চান। আমরা কিন্তু প্রতিটা এপিসোডের প্রতিটা ঘটনা কিন্তু আমরা গ্রাম রিলেটেড করার চেষ্টা করি এবং গ্রাম রিলেটেড ঘটনাগুলো আমরা বেশি দেওয়ার চেষ্টা করি, কারণ আপনারা সবাই গ্রাম রিলেটেড ঘটনাগুলো বেশি পছন্দ করেন। তো প্রিয় লিসেনার্স, অবশ্যই আপনাদের পছন্দের ঘটনাগুলো কোনগুলো সব জানিয়ে যাবেন, আমরা সেই অনুযায়ী আপনাদেরকে এপিসোড বানিয়ে দেব। আর একটা রিকোয়েস্ট থাকবে, যারা যারা এখন পর্যন্ত আমাদের ভিডিওটি দেখতেছেন, এখন পর্যন্ত ভিডিওটি প্লে করে রেখেছেন, তাদের কাছে উদারত আহ্বান জানাবো, রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে আসা বেল আইকন বাটনটি অন করে রাখবেন। তাহলে হবে কি, আমাদের এই যে চ্যানেলে যখনই আমরা ভিডিওগুলো আপলোড করে দিব ঠিক তখনই সরাসরি আপনার নোটিফিকেশন আকারে আপনার ফোনে চলে যাবে, আপনার পিসিতে চলে যাবে। তাহলে আপনারা খুব সহজেই এক ক্লিকের মাধ্যমে এরকম বাছাই করা সেরা ভয়ানক ঘটনাগুলো শুনতে পারবেন সবার আগে সব সময়। তো প্রিয় লিসেনার্স, আমাদের এপিসোডটি আপনাদের কাছে কেমন লাগলো আবারও বলতেছি, সেই অনুযায়ী যদি ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট করবেন, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং যেই বন্ধু বান্ধবরা আছে এরকম ভয়ানক ঘটনাগুলো পছন্দ করে তাদের কাছে শেয়ার করবেন। তো প্রিয় লিসেনার্স, আজকে আর কোনো কথা বাড়াচ্ছি না, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, কিন্তু আগামীকাল ঠিক রাত 10টার সময় আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সবার মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।